হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হয়েছেন তারা শুনতে পাচ্ছেন ঠিকমতো? একটু কমেন্টে জানাবেন তো ভাইয়া, যে যারা যুক্ত হয়েছেন ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন তারা ঠিকমতো শুনতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, আজকের ক্লাসটা আসলে কি বলবো, ক্লাস শুরু হতে লেট হচ্ছিল। আমি তো আসলে কখনো ক্লাসে লেট করি না, জানেন তাই না? আজকের ক্লাস শুরু হতে অনেক লেট হচ্ছিল। তো ক্লাস শুরু করতে সাধারণত আমি লেট করি না, কারণ এর আগে যারা ক্লাস করেছেন বা এই কোর্স শুরু হতেও দেখেছেন যে আমি কখনো লেট করিনি। তো লেট হচ্ছিল, দ্যাট মিন্স কোনো কারণ ছিল লেট হওয়ার। হ্যাঁ, আসলে আজকের ক্লাসটা মানে এত কষ্ট করে অ্যারেঞ্জ করেছি, মানে জাস্ট কল্পনা করতে পারবেন না যে এত কষ্ট করে আজকের ক্লাসটা অ্যারেঞ্জ করেছি আপনাদের জন্য। হ্যাঁ, কষ্ট করে বলতে গেলে কি বলবো, আসলে আজকের ক্লাসটা এমন একটা অবস্থা হয়েছে যে 2টা 41 কারেন্ট চলে যায়। এখন গতকালকে একবার নিতে পারিনি, কালকে 5 ঘন্টা ছিল না ইলেকট্রিসিটি। হ্যাঁ, অসুস্থ তো সেটা ভিন্ন একটা ফ্যাক্ট। অসুস্থ ছিলাম, মোটামুটি সুস্থ হয়েছি। হ্যাঁ, তো 2টা 41, হ্যাঁ 2টা 41 কারেন্ট চলে যায়। তো আশায় আছি যে কারেন্ট আসবে, 3টা বেজে গেল, এখন কি করব। লাস্টে মানে বিশ্বাস করবেন না যে মানে যে জায়গাতে আইপিএসের লাইন দেওয়া আছে সেখান থেকে 3টা মাল্টিপ্লাগ জোড়া দিয়ে দেন হচ্ছে আপনাদের ক্লাসের আয়োজন করেছি আজকে। মানে এত মানে এই অবস্থায় মানে জীবনে পড়তে হবে বলে কখনো ভাবিনি। মানে এত একটা বাজে একটা অবস্থা হয়েছে, ঠিক আছে? এত একটা বাজে অবস্থা হয়েছে যে কালকে একবার কথা দিয়ে ক্লাস নিতে পারিনি, দেন আজকে সারা দিন, কালকে তো রাত্রে কারেন্ট আসলো সে 12টার সময়, আসার পরে সারা রাত কারেন্ট যাওয়া আসার মধ্যে আছে, বিকাল থেকে 11টা 45 কারেন্ট আসছে। দেন তো হইলো, কালকে তো নিতে পারলাম না ক্লাস। সারাদিন নেট নাই, সারাদিন এই নেট নাই, নেটের লোককে ডাকো, ডেকে এই নেটের ব্যবস্থা। নেট ঠিক হয়েছে প্রায় 1টা 10-15-র মতো নেট ঠিক হয়েছে, তারপরে পোস্ট দিয়েছি যে 3টায় ক্লাস নিচ্ছি। 3টায় ক্লাস নিব, সবই ঠিক আছে, 2টা 41 গেল কারেন্ট। কেমনটা লাগে চিন্তা করেন। এখন কারেন্ট গেল, বোর্ডে তো লাইন দেওয়া নাই। এর আগে দেখেছেন যে ক্লাস নিতে নিতে কারেন্ট চলে গেলে হয় না। এখন বোর্ডে লাইন নিয়ে আনায় 3টা মাল্টিপ্লাগ জোড়া লাগাই লাস্টে এই ব্যবস্থা করেছি। এই যে অবস্থা দেখেন, মনে হয় ভিতরে অলরেডি মানে গরমে গোসল হয়ে গেছে, মানে এমন একটা অবস্থা। মানে কি বলবো, ঠিক আছে? আসলে এইভাবে এইভাবে জীবনে মানে এত এরকম পরিস্থিতি কিছু হয়নি। তারপরেও বোর্ডে লাইন দিয়েছি, সমস্ত বাড়ির মানে জাস্ট ইলেকট্রিসিটি সব বন্ধ করে একবার লাইন দিলাম, লাইন পেলো, দেন তারপর আবার চলে গেল। মানে নিতে পারছে না, কারণ এই ঘরে মনে করেন লাইট দেওয়া আছে 6টা লাইট বোর্ড। তো 6টা লাইট বোর্ড যদি চলে তাহলে অন্য রুমের তো সব কিছু ধরেন অলরেডি গেছে গা, চলবে না। তো অন্য জাস্ট সব রুম অফ করে দিয়ে 2টা রুমে লাইন দিয়ে ক্লাস নিচ্ছি, চিন্তা করেন। কি বলবো আসলে, এভাবে হয় না। ইলেকট্রিসিটির এত প্রবলেম হইলে মানে নিচে যে আমার কি অবস্থা এটা দেখলে জাস্ট বুঝতে পারতেন। ওকে, যাই হোক আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? দেখেন, আমরা হিসাব সমীকরণ রিলেটেড কিছু ম্যাথ আছে। হ্যাঁ, এই ম্যাথগুলো পরীক্ষায় আসে আমাদের, ঢাবি রিটেনেও আসতে পারে। ওকে, হিসাব সমীকরণ রিলেটেড কিছু ম্যাথ আছে, এগুলো হচ্ছে ডিইউ রিটেনেও আসতে পারে আমাদের। এই ম্যাথগুলো আমরা একটু দেখার ট্রাই করি আজকে, ঠিক আছে? এই ম্যাথগুলো দেখব এবং আমরা বিগত যে জিনিসগুলো করছি সেটা হচ্ছে বিগত যে আমরা ক্লাসগুলো করেছি 1 2 3, এখানে প্র্যাকটিস বুকে অনেক প্রবলেম হয়েছে আপনাদের, আমি জানি এগুলো প্রবলেম হবে। তো ওই প্রবলেমের মধ্যে থেকে আসলে তো 150-200 প্রশ্ন একবারে ডিরেক্টলি আমার সলভ করে দেওয়া সম্ভব হবে না, কারণ 150-200 প্রশ্ন সলভ করতে দিলে 3টা ক্লাস লাগবে। তো ওর মধ্যে থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন, ওই প্রশ্নগুলোকে আজকে নিয়ে এসে আপনাদেরকে সলভ করে দেবো। তো আমার মনে হয় এই প্রশ্নগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে ওগুলো আপনারা এমনিতে সলভ করতে পারবেন। ওকে, তাহলে এগুলো একটু আমরা দেখি। ওকে ভাইয়া, তাহলে দেখি। তো হিসাব সমীকরণ রিলেটেড যে ম্যাথ, সেই ম্যাথগুলো আমরা একটু দেখার ট্রাই করি। দেখেন কি বলেছে,
2011 সালে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি এর সম্পত্তি ছিল 50,000, আচ্ছা সম্পত্তি 50,000 টাকা কমেছে এবং দায় 90,000 টাকা কমেছে, এর ফলে মালিকানা সত্ত্ব টাকায় কি হবে? ধরেন এই প্রশ্নটা আসছে আমাদের, হ্যাঁ। তো এই প্রশ্নগুলো আমরা অনেকে যেটা করি মনে মনে করার ট্রাই করি, তো আমি আপনাদেরকে বলবো মনে মনে করার ট্রাই না করে ভাইয়া একটু আমরা ফরম্যাটে করার ট্রাই করব, এতে করে আমাদের ভুল হবার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে ক্লাস নাম্বার 4 নাম্বার ক্লাস আজকে, ঠিক আছে ভাইয়া? আজকে অ্যাকাউন্টিং 4 নাম্বার ক্লাস সম্ভবত। আচ্ছা, তো দেখেন আমরা এগুলো থাকলে আমরা মনে করব এটা হিসাব সমীকরণ রিলেটেড ম্যাথ। তো আমরা হিসাব সমীকরণটা লিখে নিব, a সমান l প্লাস ওই। ওকে ভাইয়া? লেখার পরে দেখেন কি বলেছে, সম্পত্তি 50,000 টাকা কমেছে। এই যে দেখেন সম্পত্তি 50,000 টাকা কমেছে, তাহলে এ মানে সম্পত্তি মাইনাস 50,000 লিখবেন, সমান কি বলেছে, দায় 90,000 টাকা কমেছে। তো দায় কি হয়েছে, 90,000 টাকা কমেছে। ওকে, এখন আপনাকে জিজ্ঞাসা করছে মালিকানা সত্ত্ব কি হবে, তো মালিকানা সত্ত্ব রেখে দেন এইভাবে। এখন আমরা যদি মালিকানা সত্ত্বের মানটা বের করতে চাই তাহলে 50,000 এপারে মাইনাস 90,000 আছে, সমানের এ পাশে যদি নিয়ে আসি তাহলে সেটা কি হয়ে যাবে, প্লাস 90,000 সমান কি মালিকানা সত্ত্ব ওই। এখন ওই মালিকানা সত্ত্ব সমান আমরা কি বলতে পারি ভাইয়া, মাইনাস 90,000 প্লাস মাইনাস 50,000 প্লাস 90,000, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে বলেন তো, প্লাস 40,000 হবে না? তার মানে মালিকানা সত্ত্ব কি ভাইয়া, মালিকানা সত্ত্ব আমরা দেখতে পাচ্ছি প্লাস 40,000। এখন প্লাস 40,000 টাকা মানে কি ভাইয়া, 40,000 টাকা বেড়েছে। এটা উত্তর হয় না ভাইয়া, বলেন তো? এটা উত্তর হয়? সবাই বলেন তো একটু আমাকে, এটা কি উত্তর হয় আমাদের? বলেন। আচ্ছা, এটা উত্তর হয়, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সবাই আমরা বুঝতে পেরেছি না ভাইয়া? স্যার আমার আম্মুর জন্য দোয়া করবেন, বর্তমানে আইসিইউতে অ্যাডমিট আছে। হ্যাঁ, আপনার আম্মুর জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যাতে দ্রুত সুস্থ করে দেয়, এটাই আর কি। আপনারা সবাই ওনার আম্মুর জন্য দোয়া করবেন। ওকে ভাইয়া, তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি, এটা এভাবে সমাধান করতে হয়, ঠিক আছে? এই প্রশ্নটা আমাদের এভাবে সমাধান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই এটা বুঝতে পেরেছি। সমীকরণ রিলেটেড এই ধরনের যদি প্রবলেম থাকে জাস্ট আমরা ছোটোবেলার যে সমাধান করা সেই ছোটোবেলার সমাধানটা করে দিলে আমার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটাতে আমার মনে হয় কারো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের প্রবলেম না থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি 40,000 টাকা বেড়েছে। পরে যদি আমরা দেখি ভাইয়া একটু প্রশ্নটা কি বলেছে দেখেন, 2017 আর্থিক বছরে কোম্পানির সম্পদ 70,000 টাকা কমেছে এবং দায় 1 লাখ টাকা কমেছে, কোম্পানির মালিকানা সত্ত্ব কত হবে? দেখেন সেম ক্যাটাগরির প্রশ্ন না ভাইয়া, এটা আপনারা একটু সলভ করেন তো ভাইয়া, সেম ক্যাটাগরির প্রশ্ন, এটা আপনারা একটু সলভ করেন তো দেখি, তাহলে আমি বুঝবো পেরেছেন কিনা। সেম ক্যাটাগরির প্রশ্ন ভাইয়া, এটা আপনারা একটু সলভ করেন, আপনাদের থেকে আমি দেখতে চাই ভাইয়া এটা। হ্যাঁ, আপনারা একটু সলভ করেন তো দেখি। আচ্ছা, হ্যাঁ, এটা আপনারা একটু সলভ করেন দেখি, এগুলো পারেন? আচ্ছা, করাইছি হয়তো ফ্রি ক্লাস বা কোনো ক্লাসে, অনেকে আবার পারে না, ঠিক আছে? প্রবলেম সলভিং গ্রুপে দিয়ে দিয়ে ভরাই দেয়, তো সে কারণে করাই দেওয়া দায়িত্ব, সে কারণে করাচ্ছি, ঠিক আছে? আপনারা হয়তো পারেন, অনেকে পারে না, তো অনেকের জন্য করাচ্ছি। এ সমান এল প্লাস ওই, তাই না? এ সমান এল প্লাস ওই। এখন কি বলেছে, সম্পদ 70,000 টাকা কমেছে, তাহলে মাইনাস 70। দায় কি বলেছে, 1 লাখ টাকা কমেছে, তাহলে 1 লাখ প্লাস ওই ভাইয়া। এখন ওই মানে কি হবে, 70,000 মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস 1 লাখ সমান কি ওই ভাইয়া, তাই না? তাহলে ওই সমান কি ভাইয়া, প্লাস 30,000, তাই না? কেন প্লাস 30? বড় সংখ্যাতে যে ইয়াটা থাকে সেটা বসে, তো আমরা দেখছি বড় সংখ্যাতে প্লাস আছে, সেজন্য আমাদের প্লাস 30,000, দ্যাট মিনস আমাদের 30,000 টাকা বাড়বে, রাইট? 30,000 টাকা বাড়বে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে আসে। এবার দেখেন আমাদের কি বলেছে আরেকটা প্রশ্ন, নাভানার সম্পদ দায় যথাক্রমে এত টাকা হ্রাস পায়, তবে মালিকানা সত্ত্বের উপরে কি প্রভাব পড়বে? সেম ক্যাটাগরির প্রশ্ন কিন্তু ভাইয়া বারবার আসছে, তাহলে এটাও হচ্ছে একই নিয়মের প্রশ্ন, তাই না? এটাও একই নিয়মের প্রশ্ন। আমরা যদি পরে যাই একটু দেখি, তাহলে এই প্রশ্নটা আমরা একটু দেখি। এবিসি কোম্পানির বছরের প্রারম্ভে মোট সম্পত্তি দায় ছিল 8,000 টাকা এবং 5,000 টাকা। আচ্ছা, তাহলে দেখেন আমরা অঙ্কটা করি, এ সমান এল প্লাস ওই। তাহলে বছরের প্রথমে কি ছিল ভাইয়া, দেখেন তো, বছরের প্রারম্ভে সম্পদ ছিল হচ্ছে 8 লাখ টাকা। ওকে, আর ভাইয়া
দায় ছিল কত টাকা ভাইয়া? দায় ছিল 5 লাখ টাকা। ওকে, এখন দেখেন বছরের শুরুতে সম্পদ আর দায় দেয়া আছে, তাহলে কি আমরা মালিকানা সত্ত্ব বের করতে পারবো না ভাইয়া? মালিকানা সত্ত্বের মান দেয়া নাই, তাহলে কি আমরা মালিকানা সত্ত্ব বের করতে পারবো ভাইয়া? বলেন তো। আমরা মালিকানা সত্ত্ব অবশ্যই বের করতে পারবো। আমরা জানি সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। তাহলে এখানে মালিকানা সত্ত্ব কত হবে? 3000 টাকা হবে। এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি আমরা? বলেন তো, এ পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? বলেন, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে সম্পদ দায় অথবা সম্পদ মালিকানা সত্ত্ব অথবা দায় মালিকানা সত্ত্বের মান দেওয়া থাকবে, যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, আমরা আরেকটা এইভাবে সুন্দর করে বের করে নিব। ওকে, এবার দেখেন, যদি সংশ্লিষ্ট বছরে সম্পত্তি 1,50,000 টাকা বৃদ্ধি পায়, সম্পত্তি ছিল 8 লক্ষ টাকা, 1,50,000 বৃদ্ধি পেলে কি 9,50,000 টাকা হবে ভাইয়া? বলেন তো। 9,50,000 টাকা হবে। এবং দায় 80,000 টাকা হ্রাস পায়। ভাইয়া দায় ছিল কত? 5 লাখ। 80,000 যদি হ্রাস পেয়ে যায় তাহলে কত হবে? 4,20,000 টাকা হবে না? এখন আপনাকে জিজ্ঞাসা করছে বছর শেষে মালিকানা সত্ত্ব কত হবে, অর্থাৎ এই জায়গাতে কত টাকা বসবে। তাহলে এটা হচ্ছে ভাইয়া সম্পদ। এই সম্পদ থেকে যদি এই দায়টাকে আমরা মাইনাস করে দিই তাহলে আমরা মালিকানা সত্ত্বের মান পাবো না ভাইয়া? তাহলে সম্পদ থেকে আমরা যদি দায়কে মাইনাস করে দিই তাহলে আমরা কিসের মান পাবো? মালিকানা সত্ত্বের মান পাবো। তাহলে 5 আর 4 9 লাখ আর 20 আর 30 50, তাহলে কত হবে ভাইয়া? 5,30,000 টাকা হবে না ভাইয়া এখানে? বলেন তো। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে? মালিকানা সত্ত্বের পরিমাণ হবে 5,30,000 টাকা। ওকে, 5,30,000 টাকা। ঠিক আছে ভাইয়া। এখন দেখেন এখানে যদি আপনাকে প্রশ্ন করতো যে মালিকানা সত্ত্ব কত টাকা হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্ত্ব কত টাকা। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা যদি করতো তাহলে দেখেন তো বছরের শুরুতে মালিকানা সত্ত্ব ছিল 3 লাখ, বছরের শেষে মালিকানা সত্ত্ব হয়েছে কত? 5,30,000। তাহলে কি বলেন তো ভাইয়া, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে না? এই ক্ষেত্রে যদি প্রশ্ন করতো বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, ওটা বলেনি, জাস্ট জানতে চেয়েছে মালিকানা সত্ত্ব কত, তাহলে উত্তর হবে 5,30,000। আর যদি প্রশ্ন করতো বৃদ্ধি না হ্রাস পেয়েছে, তাহলে শুরুতে ছিল 3 লাখ, শেষে হয়ে গেছে 5,30,000। দ্যাট মিনস তখন আমরা বলতাম 2,30,000 টাকা কি হয়েছে ভাইয়া? 2,30,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এভাবেও কিন্তু আসতে পারে। ওকে, এভাবেও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া? একটু বলেন তো দেখি। রাইট, বৃদ্ধি পেয়েছে। আজকে অনেক দিন মানে আগের একটা কথা মনে পড়লো। আমি যখন অনলাইনে পড়াইতাম 2021-22 এরকম সময়ে, তখন আমি ওই ডিজিটাল বোর্ড তো ছিল না, তখন কম্পিউটার স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস নিতাম। তো যেটা হয়তো ফ্যান যদিও চলতো তাহলে বলতো যে ভাইয়া শব্দ হচ্ছে, হ্যাঁ, এসিও ছিল না রুমে, শব্দ হচ্ছে। তখন যেটা হয়তো এভাবে ক্লাস নিতাম, আমার ফেসও তো দেখা যাইতো না আগে, এভাবে ক্লাস নিতাম। তো ক্লাস নিতে লেগে প্রতিদিন এভাবে ঘেমে গোসল হয়ে যাইতাম, প্রতিদিন। ঠিক আছে, প্রতিদিন, এমন কোনো দিন নাই। যদি দিনে ধরেন 2টা ক্লাস আছে, আগে তো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স সব পড়াইতাম আমি একাই। তো দিনে ধরেন 2টা ক্লাস আছে, দিনে 2বার করে এরকম করে ঘেমে গোসল হয়ে যেতাম। হ্যাঁ, এই যে যেমন অলরেডি হয়ে গেছে, আজকে ওই দিনের ফিলটা আসছে। তো ওই ক্লাসগুলো দেখেছেন না? আচ্ছা, তো ওই হচ্ছে বিষয়। তো ওই ইয়াটা মনে পড়ে গেল। হ্যাঁ, এখন দেখবেন অনেক টিচার ক্লাস নেয়, ক্লাস নেওয়ার পরে শার্ট খুলে ছবি দিবে যে ঘেমে আজকে গোসল হয়ে গেছি। অথচ আমি যখন শুরু করেছিলাম প্রতিটা দিনই আমার এমন ছিল, এমনও হয়েছে 2 বেলা করে ঘেমেছি, এভাবে 2 বেলা করে গোসল হয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে এটা কি ভাইয়া সবাই ক্লিয়ার হতে পেরেছি আমরা? বলেন তো। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু রিটেনে আসতে পারে, ঢাবি রিটেনে কিন্তু আমাদের আসতে পারে। এবার দেখেন এই প্রশ্নটা আমরা একটু দেখি। ঠিক আছে, দেখেন প্রশ্নে কি চেয়েছে দেখেন তো। এই প্রশ্নে কিন্তু আপনাকে বলেছে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ কত। কি বলেছে? নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ কত। ভাইয়া দেখেন একটা জিনিস মনে রাখবেন, যখন আপনাকে বলবে নিট মুনাফা, যখন আপনাকে বলবে নিট ক্ষতি, যখন আপনাকে বলবে উত্তোলন, এই কথাগুলো যখন আপনাকে বের করতে বলবে তখন আপনি কি বের করবেন জানেন? আপনি তখন মালিকানা সত্ত্বের পরিমাণ বের করবেন। কি বের করবেন? মালিকানা সত্ত্বের পরিমাণ বের করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রথমে আগে বুঝতে হবে কোন অ্যাঙ্গেলে আমাকে প্রশ্ন সলভ করতে হবে। ওকে ভাইয়া, বলেন। না, ফ্যান চালানো যাবে না ভাইয়া, ফ্যান নাই এই রুমে। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে দেখেন এই কথাটা যদি হইতো তাহলে আমরা কি করতাম ভাইয়া বলেন তো? নিট মুনাফা, নিট ক্ষতি বা উত্তোলন এগুলো যদি বের করতে বলে তাহলে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ বের করব। বুঝতে পেরেছেন সবাই ভাইয়া? তাহলে আমরা কি করব?
তাহলে আমরা এখন কি করব ভাইয়া, আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা নিট মুনাফা নিট ক্ষতি বা উত্তোলন যদি বের করতে বলে তাহলে আমরা মালিকানা সত্ত্ব বের করব। কেন ভাইয়া? কারণ মালিকানা সত্ত্ব ওই কে ভাঙলে আমরা কি পাই, ওইকে ভাঙলে আমরা পাই হচ্ছে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এগুলো পাই, তাই না ভাইয়া? তাহলে দেখেন তো এই চারটা উপাদানের যে কোনোটাই যদি আমাকে বের করতে বলে আমি কি বের করব, আমি মালিকানা সত্ত্ব বের করব। এখন দেখেন মূলধন এবং আয় মালিকানা সত্ত্বকে কি করছে, বৃদ্ধি করছে। অর্থাৎ যখন আপনি দেখবেন মালিকানা সত্ত্ব কি হয়, মালিকানা সত্ত্ব যখন দেখবেন বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে নিট লাভ হবে। কি হবে? নিট লাভ হবে। আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ব্যয় মানে ক্ষতি আর উত্তোলন। আর মালিকানা সত্ত্ব কি হয় ভাইয়া, যদি মালিকানা সত্ত্ব আমাদের হ্রাস পেয়ে যায়, কি হয়, হ্রাস পেয়ে যায়, তাহলে কি হবে, তাহলে আমাদের হবে উত্তোলন অথবা নিট ক্ষতি হবে, উত্তোলন অথবা নিট ক্ষতি হবে। তাহলে আমার কনসেপ্ট কি বুঝতে পেরেছেন ভাইয়া? কোন কনসেপ্ট থেকে আমরা উত্তর করার ট্রাই করব? আমাদের যখন নিট মুনাফা নিট ক্ষতি বা উত্তোলন বের করতে বলবে আমরা মালিকানা সত্ত্ব বের করব। মালিকানা সত্ত্ব বের করে বছরের প্রথম এবং শেষের মালিকানা সত্ত্বের মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করে যদি দেখি প্রথম থেকে শেষের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তাহলে আমার কি হয়েছে, বৃদ্ধি পেলে আমাদের আয় বা লাভ হয়েছে। আর যদি দেখি হ্রাস পেয়েছে তাহলে আমাদের কি হয়েছে ভাইয়া, উত্তোলন অথবা ক্ষতি হয়েছে। বুঝতে পেরেছেন? প্রশ্নে যেটা চাবে সেভাবে আমাকে উত্তর করতে হবে। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করি। তাহলে যেহেতু এখানে বলেছে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ কত, আমি চোখ বন্ধ করে মালিকানা সত্ত্ব নির্ণয় করব, এ সমান এল প্লাস ওই। তাহলে অঙ্কটা শুরু করি। দেখেন বছরের শুরুতে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল, দায় ছিল কত টাকা, দায় ছিল আপনার 6,50,000 টাকা, আর মালিকানা সত্ত্ব ছিল কত টাকা ভাইয়া, 8,25,000 টাকা। ওকে, তাহলে এখন আমাকে বের করতে হবে কি, এখন আমাকে বের করতে হবে সম্পদ। এই দুইটার মান দেওয়া আছে, বের করতে হবে সম্পদ। তাহলে সম্পদ বের করতে হলে কি করতে হয়, দায় আর মালিকানা সত্ত্বকে যোগ করতে হয়। তাহলে 8 6 14, 50 আর 25 75, তাহলে এখানে হবে 14,75,000 টাকা। এ পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো। আমাকে বাতাস করতে হবে না ভাইয়া, ক্লাস করেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? আমাকে বাতাস করতে হবে না। এখন দেখেন উক্ত বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় 2 লাখ টাকা, সম্পদ ছিল 14,75,000, তাহলে এখন হয়ে যাবে 16,75,000 টাকা। ওকে, সমান দায় হ্রাস পেয়েছে 1 লাখ টাকা, দায় ছিল কত ভাইয়া, দায় ছিল 6,50,000, এখন হয়ে যাবে 5,50,000 টাকা। তাহলে আমি কি বলেছিলাম, মালিকানা সত্ত্ব বের করব। তাহলে মালিকানা সত্ত্বে এখানে কত টাকা হবে ভাইয়া, এই যে 16,75,000 থেকে 5,50,000 বাদ দেন, তাহলে 11 আর 5 16, অর্থাৎ আর 11,25,000 টাকা হবে। রাইট ভাইয়া, 11,25,000 টাকা হবে। এখন দেখেন এটাও মালিকানা সত্ত্ব, বছরের কখন, বছরের শুরুতে, আর এই মালিকানা সত্ত্ব হচ্ছে বছরের শেষে। তাহলে আমাকে বলেন তো ভাইয়া, শুরু আর শেষ যদি আমরা কম্পেয়ার করি তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? মালিকানা সত্ত্ব কি হয়েছে ভাইয়া, মালিকানা সত্ত্ব আমরা দেখতে পাচ্ছি 8,000 থেকে 8 লক্ষ থেকে 11,25,000 হয়ে গেছে, অর্থাৎ 3 লক্ষ টাকা মালিকানা সত্ত্ব কি হয়েছে, 3 লক্ষ টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আর মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় ভাইয়া, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে নিট লাভ হয়। এটাই জানতে চেয়েছে। দেখেন নিট মুনাফা না ক্ষতি হয়েছে, বৃদ্ধি পেয়েছে সে কারণে নিট লাভ হয়েছে, যদি হ্রাস পেয়ে যেত তাহলে ক্ষতি হতো। আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া এটা? বলেন তো, আমরা কি এটা সবাই বুঝতে পেরেছি না পারিনি? বলেন বলেন, আমরা কি এটা সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো। নেট লাভ হয়েছে, ভেরি গুড, সবাই বুঝছি না ভাইয়া? ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি, রাইট? তাহলে আমরা এইভাবে সুন্দর করে করব, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যদি আমরা অঙ্ক করি তাহলে আমরা ইজিলি প্রশ্নগুলো কি করতে পারবো, সমাধান করতে পারবো ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে আমরা নেক্সটে যাই, ঠিক আছে? তাহলে অপশনে দেখেন, এই যে অপশন আছে নিট মুনাফা, এই যে 3 লক্ষ টাকা। ওকে, বাসায় প্র্যাকটিস করব কিন্তু এগুলো, না হলে কিন্তু ভুলে যাব। ওকে, দেখেন এই প্রশ্ন আবার বলেছে, দেখেন উক্ত হিসাবকালে কত টাকা মুনাফা অর্জিত হয়েছে। ভাইয়া মুনাফা মানে কি, মুনাফা অর্জিত হয়েছে মানে কি, মালিকানা সত্ত্ব বের করতে হবে না? ওই যে আবার মালিকানা সত্ত্ব বের করে আমরা কি করব, মালিকানা সত্ত্ব বের করে আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করব। কিন্তু এখানে একটা ঘটনা আছে ভাইয়া, ঘটনাটা কি আমরা একটু দেখার ট্রাই করি। দেখেন এই অঙ্কটা একটু ডিফারেন্ট। দেখেন
একটি হিসাবকালের প্রারম্ভে একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব ছিল এত টাকা, দায় ছিল এত টাকা। তাহলে আমরা লেখা শুরু করি এ সমান এল প্লাস ওই। ওকে, আচ্ছা, তাহলে মালিকানা সত্ত্ব ছিল কত টাকা ভাইয়া? মালিকানা সত্ত্ব ছিল 7,20,000 টাকা। ওকে, শুরুতে। আর দায় ছিল কত টাকা ভাইয়া? দায় ছিল 6 লক্ষ টাকা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমাদের সম্পত্তি কত হবে? 13,20,000 টাকা হইল। এখন বলেছে উক্ত হিসাবকালে সম্পদ 4,20,000 টাকায় এবং দায় এত টাকায় বৃদ্ধি পায়। তাহলে সম্পদ কি হয়েছে? 4,20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 4,20,000 যদি বৃদ্ধি পায় তাহলে কত হবে? 17,40,000 টাকা হবে। রাইট, 17,40,000 হবে। আর দায় কি হয়েছে ভাইয়া? 1,80,000 টাকা বৃদ্ধি পায়। তাহলে কত হবে? 7,80,000 টাকা হবে দায়। এখন আমার মালিকানা সত্ত্ব কত টাকা হবে ভাইয়া বলেন তো? এখন আমার মালিকানা সত্ত্ব হবে কত টাকা বলেন? হ্যাঁ, এই ম্যাথটা পারেন না বলে করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এখন আমাদের মালিকানা সত্ত্ব কত টাকা হবে ভাইয়া বলেন তো দেখি, কে বলতে পারে? 9,60,000 টাকা হয়, তাই না? আমি যদি ভুল করি একটু বলে দিয়েন। হ্যাঁ, 9,10,00,000 না কত হবে এটা? 7,80,000, তাই না? 7,80,000, তার মানে কি হবে বলেন? না, আমার ক্লাস নিয়ে নিয়ে টেনশন করতে হবে না, ক্লাস করেন। এটা কত হবে বলেন তো? 9,80,000 টাকা না 9,20,000 টাকা? 9,60,000 টাকা, তাই না? 8,6,14, 9,60,000 টাকা হয় ভাইয়া, দেখেন তো। 9,60,000 টাকা হয় এখানে করলে। রাইট, 9,60,000 টাকা হয়। এখন দেখেন, ঘটনা হচ্ছে আমাদেরকে যদি অঙ্কে আর কোনো তথ্য না দিত, ভালো করে বোঝার ট্রাই করেন। এর আগের অঙ্কে কিন্তু আমরা এখন কি করেছিলাম? এই দুইটার মাঝে কম্পেয়ার করেছিলাম, তাই না ভাইয়া? এর আগের অঙ্কে আমরা কি করেছিলাম? এই দুইটার মাঝে কম্পেয়ার করেছিলাম, শুরু আর শেষ দিয়ে কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তখন আমরা কি লিখেছিলাম? যে লাভ হয়েছে। কিন্তু এই অঙ্কে দেখেন কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছে, যে নতুন করে 1,20,000 টাকা মূলধন নিয়ে আসছে, 1,00,000 টাকা লভ্যাংশ বিতরণ করেছে, তারপরে জিজ্ঞাসা করেছে মুনাফা কত, বুঝছেন? তাহলে দেখেন তো, এর আগের অঙ্কের চেয়ে এতটুকু তথ্য কি এখানে এক্সট্রা দেওয়া আছে না ভাইয়া? এর আগের অঙ্কের সাথে এতটুকু তথ্য কি এক্সট্রা দেওয়া আছে না? এর আগের অঙ্কটাও কিন্তু সেম ছিল, কিন্তু এই তথ্যগুলো কি দেওয়া ছিল? আমাকে একটু বলেন তো ভাইয়া, আমাকে একটু বলেন। এই যে অতিরিক্ত কিছু তথ্য, এই অতিরিক্ত তথ্য কি এর আগের অঙ্কে দেওয়া ছিল? কোনো যদি অতিরিক্ত তথ্য দেয়া না থাকে তাহলে এই দুইটার মধ্যে আমরা হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে, দুইটা তুলনা করে আমরা কি করতে পারতাম? আমরা উত্তর করতে পারতাম, রাইট? কিন্তু এই অঙ্কে দেখেন নতুন করে কিছু তথ্য দিয়েছে, কিছু তথ্য দিয়েছে না ভাইয়া নতুন করে? তাহলে নতুন করে যেহেতু তথ্য দেয়া আছে, তাহলে নতুন তথ্য দেয়া থাকলে আমাকে কি করতে হবে দেখেন। নতুন তথ্য দেয়া থাকলে আমাকে যেটা করতে হবে, এই যে প্রারম্ভিক, এই প্রারম্ভিকের সাথে আমাকে নতুন তথ্যের কাজ করতে হবে। ইলেকট্রিসিটি আসছে, এই প্রারম্ভিকের সাথে আমাকে নতুন তথ্যের কাজ করতে হবে, অর্থাৎ 7,20,000। ওকে, এই 7,20,000 থেকে কি করেছে? অতিরিক্ত মূলধন 1,20,000 টাকা, এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। ওকে, তাহলে কত হয় বলেন তো? 8,40,000 টাকা হয়। ঠিক আছে, এবার কি বলেছে? 1,00,000 টাকা লভ্যাংশ বিতরণ করা হয়। ভাইয়া, লভ্যাংশ আমরা কি পড়েছিলাম বলেন তো? লভ্যাংশ হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। লভ্যাংশ কি হিসাব পড়েছিলাম বলেন তো? লভ্যাংশ হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, রাইট? তাহলে লভ্যাংশ যদি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব হয়, তাহলে মালিকানা সত্ত্ব থেকে কি করতে হয়? মাইনাস করতে হয় না? কত টাকা ভাইয়া লভ্যাংশ? 1,00,000 টাকা। তাহলে 1,00,000 টাকা যখন আমি মাইনাস করব, তাহলে এখানে কত হবে? 7,40,000 টাকা হবে না? আমাদের মালিকানা সত্ত্ব হওয়ার কথা ছিল কত? 7,40,000 টাকা। কিন্তু ভাইয়া আমাদের 7,40,000 টাকা মালিকানা সত্ত্ব হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বছরের শেষে মালিকানা সত্ত্ব হয়েছে কত টাকা বলেন তো? 9,60,000 টাকা। দ্যাট মিনস মালিকানা সত্ত্ব আমার কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়েছে। এখন কত বৃদ্ধি পেয়েছে ভাইয়া? 7 আর 2 9, 4 আর 2 6, অর্থাৎ 2,20,000 টাকা বৃদ্ধি পেয়েছে না? তাহলে এই যে 2,20,000 টাকা বৃদ্ধি পেল, বৃদ্ধি পেলে কি হয় বলেন তো? বৃদ্ধি পেলে নিট লাভ হয় না? বৃদ্ধি পেলে নিট লাভ হয়। তাহলে উত্তর হবে 2,20,000 টাকা। সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া?
প্রারম্ভিকের সাথেই কেন কাজ করতে হবে ভাইয়া? এই যে দেখেন ওই সমান কি, ওই মানে হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। ওকে, সমাপনী মালিকানা সত্ত্ব সমান আমরা কি বলি, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন বলি না? তাহলে এই যে এই চারটা প্লাস মাইনাস করলে সমাপনী মালিকানা সত্ত্ব পাবেন, ঠিক আছে? সেই কারণে প্রারম্ভিকের সাথেই যোগ করতে হবে, বুঝতে পেরেছেন? এই মূলধনটা মানে প্রারম্ভিক মূলধনকে বোঝায়, প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন, বুঝতে পেরেছেন? তো সেই কারণে এই যে দেখেন এটা প্রারম্ভিক মূলধন, এর সাথে নতুন করে বিনিয়োগ করলো 1,20,000, এই অতিরিক্ত মূলধনকে যোগ করলাম। আয় ব্যয় নাই, আছে কি উত্তোলন। আমরা কি জানি এক মালিকানা ব্যবসাতে বলে উত্তোলন আর কোম্পানি ব্যবসাতে বলে লভ্যাংশ। সেই জন্যে এই যে লভ্যাংশকে আমি কি করলাম, মাইনাস করলাম, করে ওই পাইলাম, ওই মানে কি সমাপনী মূলধন পেলাম। এবার সমাপনী মূলধনের সাথে সমাপনী মূলধনের তুলনা করেন, তুলনা করলেই বুঝবেন যে আপনার লাভ হয়েছে না লস হয়েছে, বুঝতে পেরেছেন? বলেন, বুঝতে পেরেছেন? বলেন তো ভাইয়া, এটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া জরুরি কিন্তু। এই প্রশ্নটা যখন দেখবেন যে এক্সট্রা ইনফরমেশন দেয়া আছে, এক্সট্রা ইনফরমেশন দেয়া থাকলে আপনি প্রারম্ভিকের সাথে কাজ করবেন। কার সাথে? প্রারম্ভিকের সাথে এক্সট্রা ইনফরমেশনগুলোর কাজ করবেন। করলে আপনি যেটা পাবেন এটার সাথে আপনি এবার কি করবেন, এই যে অঙ্ক করে যে সমাপনী মূলধনটা বের হয়েছে তার তুলনা করবেন। তুলনা করে হ্রাস বৃদ্ধির ওপরে ভিত্তি করে লাভ হইল না ক্ষতি হইল সেটা বের করবেন। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন। সমাপনী থেকে করলে ভুল আসবে। সমাপনী থেকে কেন করবেন ভাইয়া? সমাপনীর সাথে কি কখনো মূলধন এগুলো যোগ করা যায়? ওই মানেই তো সমাপনী। সমাপনী সমান এই যে আমরা বলি মূলধন, হ্যাঁ, প্লাস আয় বলি মাইনাস ব্যয় বলি মাইনাস উত্তোলন বলি। তো উত্তোলন আর লভ্যাংশ একই কথা না? তো এই যে ওই মানে হচ্ছে সমাপনী মূলধন। ওকে, তাহলে সমাপনী মূলধন সমান, এটার অর্থ কি? সমাপনী মূলধন বের করতে আপনাকে কি করতে হবে? মূলধন। এই মূলধন মানে কি জানেন? এই মূলধন মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন, বুঝছেন? প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এটা হচ্ছে সূত্র। তো সেই কারণে প্রারম্ভিক যেটা ছিল ওর সাথে আবার এই যে অতিরিক্ত 1,20,000কে আমি যোগ করলাম। আয় ব্যয় কিচ্ছু দেয়া নাই, যেহেতু আয় ব্যয় দেয়া নাই সেজন্য আমরা উত্তোলনকে মাইনাস করলাম। আমরা জানি উত্তোলন আর লভ্যাংশ একই জিনিস, মাইনাস করলাম, করলে আমি এক্স্যাক্ট সমাপনীটা পেলাম। এবার এক্স্যাক্ট সমাপনীর মধ্যে লুকায়িত আছে কি বলেন তো? মুনাফাটা লুকায়িত আছে। তাহলে এক্স্যাক্ট যে সমাপনী আর অঙ্ক করে যে সমাপনী বের হলো, এই দুইটার যদি তুলনা করি আমি, তাহলে আমি মুনাফাটা পেয়ে যাব না ভাইয়া? তাহলে আমি মুনাফাটা পেয়ে যাব, বুঝতে পেরেছেন? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? বলেন। একতরফাতে যাওয়ার তো দরকার নাই, হবে না কেন? তাহলে এটা কি ভাইয়া সবাই বুঝতে পেরেছি আমরা? বলেন, সবাই কি বুঝতে পেরেছি না আরেকবার বলবো? বলেন, সবাই কি বুঝতে পেরেছি না আরেকবার বলবো? বলেন। আচ্ছা, আরেকবার যদি বলি আমরা তাহলে এটা নিয়ে করি। দেখেন এই অঙ্কেও কি বলছে, দেখেন তো, উত্তোলনের পরিমাণ কত ভাইয়া? যখন উত্তোলনের পরিমাণ বের করতে বলবে আমরা কি বের করব বলেন তো ভাইয়া? যখন উত্তোলনের পরিমাণ বের করতে বলবে আমরা কি বের করব সেটা বলেন। উত্তোলনের পরিমাণ বের করতে বললো আমরা বের করব কি? মালিকানা সত্ত্ব বের করব। কেন? কারণ মালিকানা সত্ত্বের মধ্যে উত্তোলন লুকিয়ে আছে, রাইট? মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের উত্তোলন কি আছে ভাইয়া? লুকায়িত আছে। তাহলে অঙ্কটা আমরা করা শুরু করি, দেখি। প্রতিষ্ঠানের প্রারম্ভে, তাহলে শুরুতে, তাই না? তাহলে শুরুতে এ সমান এল প্লাস ওই যদি আমরা করি, তাহলে শুরুতে কি বলছে? সম্পদ ছিল 12 লক্ষ টাকা। ওকে, একই ক্যাটাগরির অঙ্ক, একটা বুঝলে আপনি সব পারবেন। তাহলে দেখেন প্রারম্ভে সম্পদের পরিমাণ ছিল 12 লক্ষ টাকা। সমাপনী দিনে দায়ের পরিমাণ 2 লাখ টাকা বেড়ে 9 লাখ টাকা হইল। ভাইয়া 2 লাখ টাকা যদি বেড়ে 9 লাখ টাকা হয়ে যায় সমাপনী দিনে, দ্যাট মিনস সমাপনী দায় হয়েছে 9 লাখ টাকা। কত বেড়ে? 2 লাখ টাকা বেড়ে। এখন তাহলে ভাই আমাকে বলেন তো প্রারম্ভিক দায় ছিল কত টাকা? জিনিসটা একটু ভালো করে বুঝেন ভাইয়া, কি বলেছে দেখেন তো। সমাপনী দিনে দায়ের পরিমাণ 2 লাখ টাকা বেড়ে মোট 9 লাখ টাকা হইল। 2 লাখ টাকা বেড়ে যদি সমাপনী দিনে 9 লাখ টাকা হয়, 2 লাখ টাকা বেড়ে যদি সমাপনী দিনে 9 লাখ টাকা হয়, তাহলে প্রারম্ভিক দিনে কত ছিল বলেন তো? 7 লাখ। ভেরি গুড, থ্যাংক ইউ, এটা বুঝতে হবে। তাহলে দায় প্রারম্ভিকে ছিল 7 লাখ। তাহলে প্রারম্ভিকে মালিকানা সত্ত্ব কত ছিল? 5 লাখ।
রাইট ভাইয়া, প্রারম্ভিক মালিকানা সত্ত্ব ছিল কত টাকা? 5 লাখ ছিল। এখন দেখেন সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ 8 লাখ দিয়ে দিয়েছে, তাহলে তো খুবই সোজা, সমাপ্তি দিনে মালিকানা সত্ত্ব দিয়েছে 8 লাখ। এখন আপনি এই যে প্রারম্ভিক আর সমাপনী তুলনা করে কি করতে পারবেন? উত্তোলন বের করতে পারবেন, তাই তো? কিন্তু দেখেন এখানে কিছু এক্সট্রা তথ্য দিয়ে দিয়েছে। দেখেন উক্ত হিসাবকালে 2 লাখ টাকা মুনাফা অর্জন করে থাকে, মালিক নতুন করে এত টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে উত্তোলন কত? তাহলে এক্সট্রা ইনফরমেশন যদি দেয়া থাকে আমাকে কি করতে হবে? এক্সট্রা ইনফরমেশন দেয়া থাকলে আমার প্রারম্ভিকের সাথে কাজ করতে হবে। 5 লাখ টাকা, এই 5 লাখ টাকার সাথে আমি কি করব ভাইয়া? 2 লাখ টাকা মুনাফা অর্জন করেছে, মুনাফা অর্জন করলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, তাহলে 2 লাখ টাকা বেড়ে গেল, তাহলে মালিকানা সত্ত্ব হলো কত টাকা? 7 লাখ হইল, তাই না ভাইয়া? আবার কি বলছে? মালিক নতুন করে 1,75,000 টাকা বিনিয়োগ করে, তাহলে মালিক যেটা বিনিয়োগ করে সেটাকে আমি কি বলবো? মালিকানা সত্ত্ব বলবো, মূলধন বলবো, অতিরিক্ত মূলধন, তাহলে কত হবে? 8,75,000 টাকা। ওকে, এবার আপনি এই যে 8,75,000 সাথে আপনি কম্পেয়ার করবেন কার ভাইয়া? কম্পেয়ার করবেন 8 লাখের। তাহলে আমাকে বলেন মালিকানা সত্ত্ব বাড়লো না কমলো? বলেন তো ভাইয়া। মালিকানা সত্ত্ব 8,75,000 হওয়ার কথা, কিন্তু আমি অঙ্ক করে দেখছি মালিকানা সত্ত্ব হয়েছে 8 লাখ। তার মানে মালিকানা সত্ত্ব কি 75,000 টাকা কি হয়েছে বলেন তো? 75,000 টাকা হচ্ছে কমেছে। এখন মালিকানা সত্ত্ব কমা মানে কি জানতে চাইছে? উত্তোলন কত? উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কি হয়? কমে যায়। তাহলে এই 75,000 টাকাই হবে কিসের টাকা ভাইয়া? 75,000 টাকাই হবে উত্তোলনের টাকা। সবাই কি বুঝছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? বলেন তো ভাইয়া, সবাই কি বুঝতে পেরেছি? বলেন। ক্লাসের বাইরে আমরা অতিরিক্ত কথা বলবো না, ঠিক আছে? 5 লাখ টাকা কেমনে আসলো ভাই? একই তো সিস্টেম শেখাচ্ছি, এ সমান এল প্লাস ওই। তাহলে 12 লক্ষ টাকা যদি সম্পদ হয়, 7 লাখ টাকা যদি দায় হয়, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে? সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা মালিকানা সত্ত্ব পাবো না? 5 লাখ টাকা এভাবে আসলো। বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন। তাহলে ঘটনা হচ্ছে একই, থিমটা হচ্ছে একই। আমাদের উত্তোলন বের করতে বলুক, লাভ বের করতে বলুক, আর ক্ষতি বের করতে বলুক, আমরা কি করব? মালিকানা সত্ত্ব বের করে ফেলবো। মালিকানা সত্ত্ব বের করার পরে যদি এক্সট্রা তথ্য দেয়া থাকে, তাহলে আমরা ওই এক্সট্রা তথ্যগুলো নিয়ে কাজ করব কার সাথে? প্রারম্ভিকের সাথে। করলে আমি কি পেয়ে যাব? একটা মান পাবো। ওই মানের সাথে এবার আমাদের সমাপনী, যে এই যে এখানে যে সমাপনী মালিকানা সত্ত্ব বের হলো, তার যদি একটু কম্পারিজন করি, করে যদি দেখি হ্রাস পেয়েছে, তার মানে ক্ষতি হয়েছে বা উত্তোলন হয়েছে, প্রশ্নে যেটা চেয়েছে সেটা উত্তর করব। আর যদি দেখি বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে আমরা কি বলবো? লাভ হয়েছে। বুঝতে পেরেছি? সবাই বলেন। ওকে, এখন ইলেকট্রিসিটি আসলো, এসি দিতে পারবো না, কারণ ঘেমে গেছি তো। এখন এসি দিলে এই ঘাম বসে আবার অসুস্থ হয়ে যাব। গত সপ্তাহে আমি অসুস্থ ছিলাম, বুঝছেন? আপনাদের ক্লাসও বন্ধ ছিল, এইচএসসির একটা ক্লাসও নিতে পারিনি। আচ্ছা, এবার দেখি, আসি এবার আমরা, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। এবার আমরা দেখি, এবার আমরা থিওরি প্রশ্ন দেখি। দেখেন, বিক্রয়ের ওপরে মূসক কোন ধরনের আইটেম? এটা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের। ভাই আমি একটা কথা বারবার বলি যে আমি যে জিনিস ক্লাসে পড়াইনি সেটা নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং গ্রুপ মাথায় ফেলার কোনো দরকার নাই, কারণ আমি যেটা পড়াইনি আমি সেটা পড়াবো, এবং আমি জানি যে আমি কি পড়াইনি। এটা না হলেও মানে 30-40 জন তো হবেনি, 30-40 জন এটা নিয়ে আমাকে ইনবক্স করেছেন এবং প্রবলেম সলভিং গ্রুপ ভাষায় দিয়েছেন। তা আমি যে জিনিস পড়াইনি সেই জিনিস আমি পড়াবো, ঠিক আছে? ওটা নিয়ে তো মাথা খারাপ করার কিছু নাই, ঠিক আছে? দেখেন মূসক, তাই না? এই যে মূসক, এই মূসক মানে হচ্ছে মূল্য। কি ভাইয়া? মূল্য। শতে হচ্ছে সংযোজন, ওকে? আর কতে হচ্ছে কর, অর্থাৎ মূল্য সংযোজন করকে সংক্ষেপ করলে হয় মূসক। এ মূল্যর ইংরেজি হচ্ছে ভ্যালু, সংযোজনের ইংরেজি হচ্ছে অ্যাডেড, আর করের ইংরেজি হচ্ছে ট্যাক্স। এখন প্রতিটার যদি আমি প্রথম একটা করে অক্ষর নিই, তাহলে কি দাঁড়াবে বলেন তো? ভিএটি, ভ্যাট দাঁড়াবে না ভাইয়া? ভ্যাট দাঁড়াবে। অর্থাৎ মূল্য সংযোজন ব্যয় বা কর, এটাকে আমরা কি বলতে পারি? ভ্যাট বলতে পারি, ঠিক আছে? যাকে আমরা ভ্যাটের বাংলা হচ্ছে মূসক। আর মূসককে যদি আমরা একটু বড় করতে চাই তাহলে হবে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন করের ইংরেজি যদি আমি করতে চাই তাহলে হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের
ভ্যাটের কনসেপ্ট। এখন দেখেন আমরা দুনিয়াতে যেই জিনিসই কেনা বেচা করি না কেন, 1 টাকার যদি একটা চকলেট কিনতে যাই তাহলে ভ্যাট দিতে হয়। আপনি চকলেটের ওই যে প্যাকেটটা থাকে, ওই প্যাকেটে দেখবেন লেখা থাকবে মূল্য সংযোজন কর সহ এত টাকা। অর্থাৎ আপনি যেই জিনিসই কিনতে যান না কেন আপনাকে ভ্যাট দিতে হবে। এখন এই ভ্যাটের গল্প অনেক করা যায়, কিন্তু এত গল্প করে লাভ নাই। বাংলা কথায় শোনেন, বাংলা কথায় আমি 2টা লাইন বলি, 2টা লাইন মনে রাখেন, তাহলে আপনি মার্ক পেয়ে যাবেন পরীক্ষায় আসলে, ঠিক আছে? দেখেন, যদি আপনার প্রশ্ন করে বিক্রয়ের উপরে মূসক কি বা ভ্যাট কি, কার উপরে? বিক্রয়ের উপর। হ্যাঁ, বিক্রয়ের উপরে ভ্যাট বা মূসক একই কথা, এটা হচ্ছে দায়। কি ভাইয়া? দায় হবে, ঠিক আছে? আর যদি বলে ক্রয়ের উপরে, ক্রয়ের উপরে সাধারণত আসে না, তারপরেও যদি বলে ক্রয়ের উপরে ভ্যাট কি, তাহলে ওই যে ক্রয়ের সময় আমরা ভ্যাট চলতি হিসাব করতাম, সেটা হবে সম্পদ, ঠিক আছে? সেটা কি হবে? সম্পদ হবে। বোঝা গেছে? এই 2টা লাইন মনে রাখলেই হবে। ক্লিয়ার ভাইয়া? এই 2টা লাইন মনে রাখলেই হবে। ক্লিয়ার সবাই? বলেন। এর বেশি আর ঝামেলা করার দরকার নাই, ঠিক আছে? তাহলে ক্রয়ের ওপরে যখন বলবে তখন সেটা সম্পদ হিসাবে থাকবে। ভ্যাট চলতি হিসাব 2টা জের প্রকাশ করতো না? আর্থিক বিবরণী যখন করে আসছেন, ভ্যাট চলতি হিসাবে 2টা জের ছিল, ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট। ক্রয় ভ্যাট হচ্ছে চলতি সম্পদ আর বিক্রয় ভ্যাট হচ্ছে চলতি দায়, ছিল না ভাইয়া? তাহলে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, ওই জিনিসই হচ্ছে এটা। ওকে, তাহলে এখন আসছে কি বিক্রয়ের উপরে মূসক কি? তাহলে বিক্রয়ের উপরে মূসক হচ্ছে দায় হিসাব। আর যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, একটা তথ্য মনে রাখবেন, 1991 সালে, ঠিক আছে, 1991 সালে এই ভ্যাটের প্রচলন শুরু হয়, ঠিক আছে? ভ্যাট কি জিনিস? ভ্যাট হচ্ছে সরকারের পক্ষে একটি সরকারের আয়ের উৎস। কিসের উৎস? সরকারের আয়ের উৎস। হ্যাঁ, সরকারের আয়ের উৎস হচ্ছে ভ্যাট। ওকে, সরকারের প্রধান আয়ের উৎস হচ্ছে 2টা, একটা হচ্ছে ভিএটি ভ্যাট আর একটা হচ্ছে আয়কর, ঠিক আছে? এই 2টা হচ্ছে সরকারের প্রধান আয়ের উৎস। সরকার যে দেশ চালায়, তো দেশ চালাইতে তো টাকা লাগবে, এই টাকাটাই হচ্ছে মেনলি প্রধানত ভ্যাট এবং আয়কর, এই 2টা জায়গা থেকে আসে। আয়কর মানে হচ্ছে ট্যাক্স, ঠিক আছে? ট্যাক্স। ওকে, তাহলে ভ্যাট আর ট্যাক্স থেকে মূলত সরকারের প্রধান আয়ের 2টা উৎস। ভ্যাটের প্রচলন শুরু হয়েছিল 1991 সালে। তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, নাম মনে হয় জানেন, যাদের সিলেট অঞ্চলে বাড়ি তারা জানেন। এম সাইফুর রহমান তৎকালীন অর্থমন্ত্রী, তিনি হচ্ছে ভ্যাটের প্রচলন করেন প্রথমে। বোঝা গেছে ভাইয়া? বলেন। আমি ভাই আপনাকে উত্তর দিয়ে দিয়েছি, হ্যাঁ, তারপরে জিজ্ঞাসা করছেন ক্রয়ের উপরে ভ্যাট ব্যয় হবে কিনা। হ্যাঁ, আমি আপনাকে উত্তর দিয়ে দিয়েছি, তারপরে তো আপনার এই প্রশ্নটা করা উচিত হয়নি, তাই না? ক্রয়ের উপরে ভ্যাট আয় হবে না ব্যয় হবে না সম্পদ হবে, আমি উত্তর দিয়ে দিয়েছি, তারপরে প্রশ্ন জিজ্ঞাসা করছেন। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত ভাইয়া? আচ্ছা, এরপরে আসি, দেখেন কি বলেছেন, নিচের কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে? নগদ অর্থ ব্যয় হবে ভাইয়া, অবচয় আমরা কি জানি বলেন তো? অবচয় একটি অনগদ লেনদেন, রাইট? পূর্বে প্রদত্ত ভাড়া, দেখেন ভাড়া পূর্বে প্রদান করেন আর ভবিষ্যতে প্রদান করেন। বাংলা কথায় তো আপনি ভাড়াটা প্রদান করেছেন, তাই তো নাকি? ভাড়া যদি প্রদান করেন, ভাড়া কি দিয়ে প্রদান করবেন বলেন তো? নগদ টাকা দিয়ে প্রদান করবেন না? তাহলে এটা উত্তর কি হবে বলেন? নগদ অর্থ ব্যয় হবে, তার মানে উত্তর কি? পূর্বে প্রদত্ত ভাড়া না? অবলোপন কি ভাইয়া? অবলোপন হচ্ছে অনগদ লেনদেন, রাইট? নগদ বাট্টা ভাইয়া, যে বাট্টাই হোক না কেন সকল বাট্টাই হচ্ছে অনগদ লেনদেন। আমি যখন পড়াইছি আপনাদেরকে পড়াইছিলাম, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে কি বলেন তো? উত্তর হবে খ নম্বর, ঠিক আছে? উত্তর হবে খ নম্বর। এরপরে আসি আমরা, দেখেন কি বলেছে, সংশ্লিষ্ট হিসাবকালে কোম্পানির অনুপার্জিত আয় ব্যবসায়ী কি নির্দেশ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া। হ্যাঁ, অনুপার্জিত আয়। ওকে, অনুপার্জিত আয়ের আরেকটা নাম হচ্ছে অগ্রিম আয়। ওকে, অনুপার্জিত আয়ের আরেকটা নাম হচ্ছে অগ্রিম আয়, ইংরেজিতে একে বলে আনআর্নড, আনআর্ন রেভিনিউ। ওকে, আনআর্ন রেভিনিউ, ঠিক আছে? আর্ন মানে কি? উপার্জন করা। আর্ন মানে কি? অনুপার্জিত। আর রেভিনিউ মানে হচ্ছে আয়। আনআর্ন রেভিনিউ, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, যেটাই বলেন না কেন সেটাই হচ্ছে কি হিসাব ভাইয়া? দায় হিসাব। আপনি কাউকে সেবা প্রদান করেননি, কিন্তু আগেই টাকা নিয়ে নিয়েছেন, তার মানে কি? কাজ করে দেওয়ার আগেই যদি আপনি টাকা গ্রহণ করেন তাহলে একে বলা হয় অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, যেটি কোম্পানির জন্য একটি দায় হিসাব। মনে থাকবে ভাইয়া? এটা যখন আপনারা এখনই ভালো করে মনে রাখবেন, এটা যখন আপনারা ওই যে বলে গেলাম সমন্বয় জাবেদা যখন শিখবেন না তখন ডিটেল আলোচনা হবে। আপাতত মনে রাখেন অনুপার্জিত আয় অগ্রিম আয় একই জিনিস, যেটা হচ্ছে একটি দায় হিসাব, ঠিক আছে? ওকে,
আপনারা দাবিতে আছেন না আপনার কাছে দাবি আছে ভাই বলেন? আপনার কাছে মানুষের দাবি আছে, আপনি মানুষের কাছে দায়ী হয়ে আছেন। তারপরে বলেছে দেখেন অগ্রিম ভাড়া কোন ধরনের হিসাব? অগ্রিম ভাড়া, ভাড়া হচ্ছে কি হিসাব বলেন তো? ভাড়া হচ্ছে ব্যয় হিসাব, দ্যাট মিনস অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় কি হিসাব হয় ভাইয়া? মনে রাখবেন অগ্রিম ব্যয় হচ্ছে চলতি সম্পদ হয়। কি হয় ভাইয়া? চলতি সম্পদ হয়, মনে থাকবে। অগ্রিম ব্যয় চলতি সম্পদ, আর অগ্রিম আয় একটু আগে পড়লাম, অগ্রিম আয় হচ্ছে উল্টা, অর্থাৎ চলতি দায়, তাই না ভাইয়া? চলতি দায়। ওকে, এরপরে আসি, এগুলো জানেন, তারপর আমি একটা করে স্যাম্পল নিয়ে দেখাচ্ছি। নিচের কোনটি লিপিবদ্ধ প্রক্রিয়ার অংশ নয়? ভাইয়া এখানে একটা অপশন দেখতে পারবেন, অপশনটা কি ভাইয়া বলেন তো? আমাদেরকে বলেছে নিচের কোনটি লিপিবদ্ধ প্রক্রিয়ার অংশ নয়। লিপিবদ্ধ বা হিসাব রক্ষণ, লিপিবদ্ধ বা হিসাব রক্ষণ প্রক্রিয়ার অংশ কয়টা বলেন তো? তিনটা। নাম্বার 1 লেনদেনকে কি করা? বিশ্লেষণ করা। তারপরে কি করা ভাইয়া? জাবেদাভুক্ত করা। তারপরে কি করা ভাইয়া? খতিয়ানভুক্ত করা, রাইট? তারপরে কি করা? খতিয়ানভুক্ত করা। তাহলে এখানে উত্তর কি হবে বলেন? বিশ্লেষণ পাচ্ছি, জাবেদা পাচ্ছি, স্থানান্তর পাচ্ছি। খতিয়ান মানে কি? স্থানান্তর করা। তার মানে রেওয়ামিল প্রস্তুতকরণ আমাদের লিপিবদ্ধ প্রক্রিয়ার কোনো অংশ নয়, রাইট ভাইয়া? লেনদেন বিশ্লেষণ, আপনি কি উত্তর দিলেন বলেন? যে লেনদেন বিশ্লেষণ উত্তর দিলেন সে কি উত্তর দিলেন ভাইয়া? আমাদের পড়ানোই শুরু হয়েছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া দিয়ে, আর আপনি উত্তর ভুল দিয়ে দিলেন, এটা মানা যায় বলেন? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আসে। দেখেন কি বলেছে, কোনটি নামিক হিসাব নহে? নামিক হিসাব মানে কি ভাইয়া? আয় আর ব্যয়। এই আয় আর ব্যয়কে নামিক হিসাব বলা হয়। তাহলে বিক্রয় কি হিসাব ভাইয়া? বিক্রয় হচ্ছে আয় হিসাব। মজুত পণ্য, মজুত পণ্য হচ্ছে সম্পদ হিসাব। নিট বিক্রয়, বিক্রয় হচ্ছে আয় হিসাব। মজুরি ব্যয় বলেই দিয়েছে, তাহলে এটি ব্যয় হিসাব। সুদ খরচ, যেহেতু সুদ খরচ বলেই দিয়েছে এটা ব্যয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি মজুত পণ্য হচ্ছে সম্পদ হিসাব, দ্যাট মিনস এটি নামিক হিসাব নহে। বুঝতে পেরেছি ভাইয়া বলেন? রাইট। তাহলে এগুলো সুন্দর করে পড়তে হবে, এটা যে উত্তর হইল আর এগুলো যে কেন উত্তর হইল না সেটা বুঝতে হবে আপনাকে, না হলে হবে না, ঠিক আছে? ওকে, নেক্সটে যাই। দেখেন সাধারণ সঞ্চিতি, ভাইয়া সাধারণ সঞ্চিতি কই থেকে রাখা হয়? সাধারণ সঞ্চিতি নিট লাভ থেকে রাখা হয়। মনে রাখবেন নিট লাভ থেকে আমি যতই টাকা জমাবো, সঞ্চিতি মানে কি? টাকা জমা রাখা, তাই না? সঞ্চিতি মানে টাকা জমা করে রাখা। তাহলে নিট লাভ থেকে আমি যেই টাকাই জমাই না কেন সেটাই হয়ে যাবে কি হিসাব? সেটাই হয়ে যাবে মালিকানা সত্ত্ব হিসাব। বোঝা গেছে ভাইয়া? দ্যাট মিনস সাধারণ সঞ্চিতি একটি কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে মালিকানা সত্ত্বের আরেকটা নাম কি ভাইয়া? অন্তর্দায় বা অন্তদায়। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে অন্তদায়। বোঝা গেছে? এরপরে আসি, দেখেন নিট মুনাফা একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি? নিট মুনাফা কি হিসাব বলেন তো ভাইয়া? নিট মুনাফা মালিকানা সত্ত্ব হিসাব না ভাইয়া? নিট মুনাফা কি করে? মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, দ্যাট মিনস এটি মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে উত্তর হবে কি? অন্তর্দায় বা অন্তদায়, রাইট? ওকে, তাহলে এগুলো ভুল করা যাবে না। রাবি এবং জিএসটিতে যারা পরীক্ষা দিবেন তাদের এই প্রশ্নগুলো আসবে। নিচের লেনদেনটি কোনটি উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না? ভাইয়া বলেন, উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না। এই প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে এক দিকের পরিবর্তন বের করতে হবে না দুই দিকের পরিবর্তন বের করতে হবে বলেন তো দেখি, বলেন ভাইয়া বলেন তো? উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না, এই প্রশ্নের উত্তর বের করতে হলে আমাকে এক দিকের পরিবর্তন বের করতে হবে না দুই দিকের পরিবর্তন বের করতে হবে বলেন? সেটা আগে উত্তর করেন। দুই দিক, এই শিখলেন, এত পড়ানোর পরও এটাই শিখলেন, দুই দিকের পরিবর্তন হলে কি সমষ্টি প্রভাবিত হয় না? ভাইয়া বলেন তো? গতদিন ক্লাসে কি শিখাইলাম ভাইয়া বলেন তো? তারপরে বলছেন দুই দিকের। যারা দুই দিকের বলছেন যারা দুই দিকের বলছেন আর যারা হাহা দিচ্ছেন তাদের দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? যারা হাহা দিচ্ছেন তারা কোন লজ্জায় হাহা দিচ্ছেন বলেন তো? দেখেন উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না, দ্যাট মিনস একদিকের পরিবর্তন, ঠিক আছে? বারবার বলছি, আর প্রভাবিত করবে বা পরিবর্তন করবে যদি বলে তাহলে সেটা দুই দিকের পরিবর্তন, ঠিক আছে? তাহলে দেখেন মালিক কর্তৃক উত্তোলন, আমরা যদি সমীকরণে বসাই এ সমান এল প্লাস ওই, কে উত্তোলন করছে? মালিক উত্তোলন করছে। মালিক উত্তোলন করলে উত্তোলন নামে হিসাব আসে, তাহলে মালিকানা সত্ত্ব কমবে আর নগদ টাকা কমবে। তাহলে কয় দিকের পরিবর্তন হইল ভাইয়া? দুই দিকের পরিবর্তন হইল, দ্যাট মিনস এটা উত্তর হবে না।
3000 টাকা বকেয়া খরচ পরিশোধ। তাহলে বকেয়া খরচ যদি আমরা পরিশোধ করি তাহলে কি হয়ে যাবে, বকেয়া খরচ একটি দায় হিসাব, দায় কমবে আর কি হবে, নগদ টাকা কমবে। কয় দিকের পরিবর্তন, দুই দিকের, এটা উত্তর হবে না। তারপরে বলছে দেখেন, দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায় এ সমান এল প্লাস ওই যদি করি আমরা, তাহলে দেনাদারের কাছ থেকে যখন আমি 4000 টাকা আদায় করব, দেনাদার 4000 টাকার কমবে আর নগদ 4000 টাকা বাড়বে। তাহলে একদিকের পরিবর্তন হলো না দুই দিকের, দুই দিকের প্লাস মাইনাস কাটেন শূন্য, আর এই পারে কিছুই নাই মানে শূন্য। দেখেন তাহলে কি হইলো, উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে কি প্রভাবিত করলো না করলো না, করেনি। দেখেন 0 0 হয়ে থাকলো, কোনো পরিবর্তন হয়নি। দ্যাট মিনস এটি একদিকের পরিবর্তন। তাহলে উত্তর হবে গ নাম্বার। উত্তর হবে কয় নাম্বার ভাইয়া, গ নাম্বার। কিন্তু পরে দেখেন একটা প্রশ্ন বলেছে, এই যে ধারে এত টাকার দ্রব্য ক্রয় করা হলো, তাহলে ধারে যদি আমরা দ্রব্য ক্রয় করি তাহলে কি হবে বলেন তো, ধারে যদি আমি কিনি তাহলে পাওনাদার বাড়বে, 500 টাকার পাওনাদার বাড়বে। আর কি কিনছি ভাইয়া, আমি দ্রব্য কিনছি, দ্যাট মিনস পণ্য কিনছি। পণ্য যদি আমি কিনি তাহলে মালিকানা সত্ত্ব কি হয়ে যাবে, পরিবর্তন হবে ভাইয়া। তাহলে এটাও তো একদিকের পরিবর্তন, এই যে কাটাকাটি করে 0 হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে ভাইয়া এটা কি আমাদের উত্তর হবে না, উত্তর তো আমি দুইটা পেলাম, রাইট। উত্তর আমি কয়টা পেলাম, উত্তর আমি দুইটা পেলাম, ঠিক আছে। উত্তর আমি কয়টা পেয়েছি, উত্তর আমি পেয়েছি দুইটা। কিন্তু দুইটাকে কি দাগানো যাবে, দুইটা উত্তর কি দাগানো যাবে, দুইটা উত্তর দাগানো যাবে না। কেন ভাইয়া, দেখেন আমাদের মজুত পণ্য লিপিবদ্ধ করার দুইটা পদ্ধতি আছে। হ্যাঁ, মজুত পণ্য কি বলেছি আমি, পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন, ভালো করে বুঝেন। হ্যাঁ, পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন। কি ক্রয় বিক্রয় ভাইয়া, পণ্য ক্রয় বিক্রয়। অর্থাৎ এই নিয়মটা খাটবে শুধুমাত্র যদি আমরা পণ্য বা দ্রব্য ক্রয় বিক্রয় করি, সম্পদ ক্রয় বিক্রয় করলে কিন্তু এই নিয়মটা খাটবে না। ওকে ভাইয়া, তাহলে এখানে দেখেন এই নিয়মটা যদি হয় আমাদের, তাহলে এখানে আমাদের দুইটা নিয়ম আছে। একটি নিয়মের নাম হচ্ছে কালীন পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া, কালীন পদ্ধতি। আরেকটা আছে নিত্য বা অবিরাম পদ্ধতি, ঠিক আছে। এখন ওখানে যে লেনদেনটা ছিল, লেনদেনটা ছিল ধারে দ্রব্য ক্রয়, ধরেন 1000 টাকা। ভাইয়া ধারে যদি আমরা দ্রব্য ক্রয় করি, এতদিন আমরা কি জাবেদা দিয়ে এসেছি বলেন তো, আমরা জাবেদা দিয়ে এসেছি ক্রয় হিসাব ডেবিট। দ্যাট মিনস ক্রয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়, ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব কমে যায়। আর যেহেতু ধারে কিনেছি, দ্যাট মিনস আমাদের পাওনাদার কি হয়ে যাবে, ক্রেডিট, পাওনাদার বৃদ্ধি হয়ে যাবে, দায় বেড়ে যাবে। ঠিক আছে ভাইয়া, এটাই তো শিখে এসেছি এতদিন, তাই না? আমরা তো এটাই শিখে এসেছি। এখন দেখেন আমরা যদি নিত্য বা অবিরাম পদ্ধতি ফলো করি, নিত্য বা অবিরাম পদ্ধতিতে কি হয় জানেন, নিত্য বা অবিরাম পদ্ধতিতে আমাদের যদি সেম লেনদেনটা থাকতো, ধারে দ্রব্য ক্রয়, অর্থাৎ ধারে যদি আমি পণ্য কিনি তাহলে আমরা ক্রয় হিসাব লিখতে পারবো না। ধারে পণ্য ক্রয় করলে আমাদেরকে লিখতে হবে মজুত পণ্য হিসাব। কি হিসাব, মজুত পণ্য হিসাব ডেবিট, অর্থাৎ মজুত পণ্য সম্পদ হিসাব, সম্পদ বেড়ে যাবে। আর যেহেতু ধারে কিনেছি আমি, তাহলে কি হয়ে যাবে, পাওনাদার হয়ে যাবে ক্রেডিট, অর্থাৎ দায় বেড়ে যাবে। বুঝতে পেরেছেন ভাইয়া? আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন বলেন? এই কাজটা হবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, সম্পদ বেড়ে গেল, দায় বেড়ে গেল। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া, আর এখানে কি হয়েছিল, মালিকানা সত্ত্ব কমে গেছে আর দায় বেড়ে গেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া, পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা কোন পদ্ধতিটা ফলো করব, তাই না? পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা কোন পদ্ধতিটা ফলো করব? পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা আগে যেটা ছোটবেলা থেকে শিখে এসেছি, অর্থাৎ কালীন পদ্ধতি দিয়ে উত্তর করব, রাইট? পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা কালীন পদ্ধতি দিয়ে উত্তর করব। দেখেন এই প্রশ্নটাও যেহেতু পরীক্ষায় প্রশ্ন এসেছে, আমরা কি দিয়ে উত্তর করব, কালীন পদ্ধতি দিয়ে উত্তর করব। তো কালীন পদ্ধতি দিয়ে যদি আমরা উত্তর করি, তাহলে এ সমান এল প্লাস ওইতে আমাদের কি হবে ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি দায় বেড়ে গেল আর কি হইল, ক্রয় করেছি, যার ফলে মালিকানা সত্ত্ব কমে গেল, অর্থাৎ একদিকের পরিবর্তন, রাইট? আবার গ নাম্বার লেনদেনটাও আমরা দেখতে পাচ্ছি এ সমান এল প্লাস ওই যদি করি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্পদ একবার বাড়ছে একবার কমছে, একদিকের পরিবর্তন। তাহলে ভাই একটা জিনিস খেয়াল করেন তো, তাহলে দুইটাকে তো আমরা অ্যান্সার নিতে পারবো না, অ্যান্সার হবে যে কোনো একটা। তাহলে এমন যদি কোনো ক্ষেত্র আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কালীনে উত্তর করলে এটা হচ্ছে না। তাহলে যেহেতু আমাদের কালীনে উত্তর করলে হচ্ছে না, তখন আমরা একটু আঙুলটা বাঁকা করতে হবে, এটাকে আমরা
নিত্য বা অবিরততে উত্তর করি দেখি। তাহলে নিত্য বা অবিরততে যদি আমরা উত্তর করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ধারে দ্রব্য ক্রয়, দ্রব্য ক্রয় করলে মজুত পণ্য বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, আর যেহেতু ধারে ক্রয় করছি দায় বেড়ে যাবে। তাহলে দেখেন তো পরিবর্তনটা কয় দিকের হইল, দুই দিকের হলো না? তাহলে দুই দিকের হলো, সেই কারণে এই উত্তরটা হবে না। ঠিক আছে, এই উত্তরটা হবে না, কারণ আমরা দুই পদ্ধতিতে আমরা দেখব, দুই পদ্ধতিতে দেখছি যে কোনো একটি পদ্ধতিতে এটি দুই দিকের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সেজন্য এই অপশনটা হবে না, সেজন্য উত্তর কোনটা হবে? উত্তর হবে গ নাম্বারটা। বোঝাতে পেরেছি ভাইয়া সবাইকে? সবাইকে কি আমরা বোঝাতে পেরেছি? বলেন, সবাইকে কি বোঝাতে পেরেছি? ভাইয়া কিছু না, জাস্ট আমরা এর আগে আমরা শিখতাম কি, পণ্য ক্রয়। তাহলে পণ্য ক্রয় মানে কি, কিছু বলেনি, তার মানে নগদে ক্রয় করেছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান কি করতাম, নগদান ক্রেডিট। ক্রয় ডেবিট মানে কি, ব্যয় হয়েছে, মালিকানা সত্ত্ব কমে গেল, আর নগদান ক্রেডিট মানে কি, সম্পদ কমে গেল। এটা করেছি এতদিন। আর এখন এটা হচ্ছে কালীন পদ্ধতি, যেটা ছোট থেকে শিখে এসেছি। আর এখন যদি বলে পণ্য ক্রয় অবিরত পদ্ধতিতে কি করব ভাইয়া? ক্রয় লিখতে পারবো না আমরা, ক্রয় না লিখে কি লিখবো, মজুত পণ্য ডেবিট। কি লিখবো ভাইয়া? মজুত পণ্যকে ডেবিট করব। আর কাকে ক্রেডিট করব? নগদান আগে ক্রেডিট হতো, এখনো ক্রেডিট হবে। দ্যাট মিনস একবার সম্পদ বাড়বে, একবার সম্পদ কমবে। পার্থক্যটা ভাইয়া এখানে। বুঝতে পেরেছি? তাহলে আমরা দেখবো ভাইয়া যে কালীনে আগে দেখবো, ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি সেটা দিয়ে আমরা অঙ্ক করব। করে যদি দেখি আমরা উত্তর পাচ্ছি না, তখন আমরা অবিরততে চলে যাব। আমি আবারও বলছি, পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় এটা হবে, সম্পদ ক্রয় বিক্রয়ের সময় কিন্তু আবার এটা হবে না। ঠিক আছে, কখন হবে? পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে। ওকে, আর এটা নিয়ে আমি ডিটেল ক্লাস করাবো। ঠিক আছে, এটা নিয়ে আমি ডিটেল ক্লাস করাবো, কারণ ঢাবিতে এখান থেকে একটা প্রশ্ন থাকে, আমি এটা নিয়ে আপনাদেরকে ডিটেল ক্লাস করাবো। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করে লাভ নাই। কোন আইটেমটির জন্য নগদ প্রবাহ হবে না? দেখেন কি বলেছে, কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না। ভাইয়া নগদ অর্থ প্রবাহ হবে না মানে কি বলেন তো? কোনটি অনগদ লেনদেন সেটা জানতে চাচ্ছে না? কি জানতে চাচ্ছে? কোনটি অনগদ লেনদেন, রাইট? ভাইয়া একটু দেখে বলেন তো কোনটি অনগদ লেনদেন। লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান যদি করেন অবশ্যই কি টাকা দিয়ে প্রদান করবেন না? পাওনাদারকে পরিশোধ অবশ্যই টাকা দিয়ে পরিশোধ করবেন। অগ্রিম প্রদত্ত ভাড়া, ভাড়া অবশ্যই টাকা দিয়ে পরিশোধ করবেন। ভাইয়া কুঋণ অবলোপন, কুঋণ কি বলেন তো? কুঋণকে যদি অবলোপন করেন, কুঋণ যদি হয়ে যায়, কুঋণের সংজ্ঞা কি? কুঋণের সংজ্ঞা হচ্ছে দেনাদার যে টাকা দিবে না সেটাই কুঋণ। তাহলে টাকা দিবে না, তার মানে কুঋণ অবলোপন মানে কি ভাইয়া? কুঋণ অবলোপন মানে কিছু না, কুঋণ। ঠিক আছে, তাহলে কুঋণ মানে কি? দেনাদারের থেকে টাকা পাবেন না? পাবেন না, পাবেন না আপনি, তার মানে এটি অনগদ লেনদেন। উত্তর হবে ঘ নম্বর। বীমা প্রিমিয়াম প্রদান, এই যে দেখেন প্রদান বলেছেন, বীমা প্রিমিয়াম কি দিয়ে প্রদান করবেন? টাকা দিয়ে প্রদান করবেন, তাই না ভাইয়া? বীমা প্রিমিয়াম টাকা দিয়ে প্রদান করবেন। তাহলে এগুলো খুবই সহজ জিনিস, একটু দেখলে হয়ে যাবে। কি বলেছে, কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ? ভাইয়া অভ্যন্তরীণ লেনদেন কোনটা? যেটা প্রতিষ্ঠানের ভেতরে যে লেনদেনটা হয় সেটাই অভ্যন্তরীণ লেনদেন। সম্পত্তি ক্রয়, সম্পত্তি ক্রয় কি প্রতিষ্ঠানের ভেতরে করবেন না বাইরে থেকে কিনে আনবেন? বাইরে থেকে। দায় পরিশোধ, কাকে দায় পরিশোধ করি? পাওনাদারকে, পাওনাদার বাইরের পক্ষ। সেবা প্রদান, সেবা কাকে প্রদান করবেন? বাইরের কোনো পক্ষকে। অফিস মণিহারি ব্যবহার, এই যে দেখেন মণিহারি যে ব্যবহার করবেন, মণিহারি ব্যবহার আমি কোথায় করি? মণিহারি ব্যবহার আমি প্রতিষ্ঠানের ভেতরে করি না ভাইয়া? কাগজ কলম পেন্সিল এগুলো কোথায় ব্যবহার করি আমি বলেন তো? প্রতিষ্ঠানের ভেতরে। সেজন্য মণিহারি ব্যবহার হবে অভ্যন্তরীণ লেনদেন। ঠিক আছে, শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে বলেন? কি বলেছে? শেয়ার, ও আচ্ছা বোনাস শেয়ার। ঠিক আছে, বোনাস শেয়ার। ভাইয়া বোনাস শেয়ার কেন ইস্যু করি? লভ্যাংশ প্রদানের জন্য, তাই না? প্রথম কথা হচ্ছে বোনাস শেয়ার আমি ইস্যু করি লভ্যাংশ প্রদানের জন্য। ভাইয়া এই অপশনগুলো মনে রাখবেন, বোনাস শেয়ারের ব্যাপারটা মনে রাখবেন। বোনাস শেয়ার মানে মালিকানা সত্ত্ব একবার বাড়বে, মালিকানা সত্ত্ব একবার কমবে। বোনাস শেয়ার ইস্যু করা, বোনাস শেয়ার ইস্যু করা, নিট লাভ থেকে সঞ্চিতি তহবিলে স্থানান্তর করা, এই লেনদেনগুলোর ফলে মালিকানা সত্ত্ব একবার বাড়ে, মালিকানা সত্ত্ব একবার কমে। ঠিক আছে, এই লেনদেনগুলোর ভাবার কোনো অবকাশ নাই, এটা মাথায় রাখতে হবে অলওয়েজ। আপনাকে গত ক্লাসে বোঝাইছি, আপনাকে এখন মাথায় রাখতে হবে। কেন? কারণ পরীক্ষাতে এই প্রশ্নগুলো খুব আসে, আর আসলেই আমার একবারে চিন্তা ভাবনা ছাড়াই উত্তর করতে হবে। ঠিক আছে, এগুলো প্রশ্নে খুব একটা মাথার ব্রেনও নষ্ট করা যাবে না, খুব একটা টাইমও ওয়েস্ট করা যাবে না। বোনাস শেয়ার ইস্যু করা হলো, তারপরে আপনাকে যদি বলে
নিট লাভ থেকে সঞ্চিতি তহবিলে স্থানান্তর করা হলো, এই লেনদেনগুলো যদি বলে তাহলে মনে রাখবেন মালিকানা সত্ত্ব একবার বাড়বে, মালিকানা সত্ত্ব একবার কমবে। দ্যাট মিনস মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। বোঝা গেছে ভাইয়া? বলেন। তাহলে দেখেন বোনাস শেয়ার ইস্যু করলে আমরা কি জানি ভাইয়া? বোনাস শেয়ার ইস্যু করলে আমাদের কি কমে যায় বলেন তো? আমাদের জমাকৃত মুনাফা কমে যায়। দ্যাট মিনস মালিকানা সত্ত্ব কি হইল? কমে গেল। আর শেয়ার ইস্যু করলে কি হয়? শেয়ার মূলধন বেড়ে যায়। কি বেড়ে যায়? শেয়ার মূলধন বেড়ে যায়। দ্যাট মিনস আবারও মালিকানা সত্ত্ব বেড়ে গেল। তার মানে একবার মালিকানা সত্ত্ব বাড়লো, একবার কমলো, তার মানে কি মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে না ভাইয়া? বলেন তো, অপরিবর্তিত থাকবে? বলেন। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। একবার বাড়বে একবার কমবে, মানে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। এখন কি বলেছে দেখেন তো, বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বইতে কি হবে? বাকিতে পণ্য ক্রয়। ভাইয়া বাকিতে পণ্য ক্রয় করলে কি হয় বলেন তো? এ সমান এল প্লাস ওই যদি আমরা করি তাহলে কি বলেছে? বাকিতে পণ্য ক্রয়। তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে কি হবে? দায় বেড়ে যাবে, তাই না? আর কি হয়ে যাবে? মালিকানা সত্ত্ব কমে যাবে। এটাই তো হবে নাকি? দায় বাড়বে আর মালিকানা সত্ত্ব কমে যাবে। অপশনে কি আছে দেখেন তো? সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, পরিশোধিত মূলধন বৃদ্ধি। পরিশোধিত মূলধন মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব তো কমে যাচ্ছে, হবে না। দায় বৃদ্ধি, সম্পদ হ্রাস। দায় বৃদ্ধি পাচ্ছে, সম্পদ হ্রাস হচ্ছে, না হবে না। সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ভাইয়া না। দায় বৃদ্ধি, রাজস্ব হ্রাস। রাজস্ব হ্রাস মানে কি? রাজস্ব হ্রাস মানে হচ্ছে আয় হ্রাস। তাহলে কোনোটা কি উত্তর পাচ্ছি আমরা? কোনোটা উত্তর পাচ্ছি না। দেখেন এটা কিন্তু আমরা করেছি কালীনে। কিসে উত্তর করেছি? কালীনে উত্তর করেছি। কালীনে উত্তর করে আমরা দেখছি কোনো অপশনই উত্তরের সাথে মিলছে না। তো যেহেতু আমাদের কালীনে উত্তর করে উত্তর মিলছে না, আমরা এখন অবিরত পদ্ধতিতে একটু চিন্তা করে দেখি, ঠিক আছে? ওই যে কালীনে যদি উত্তর না পাই তাহলে অবিরততে দেখি। তাহলে অবিরততে যদি আমরা উত্তর করি তাহলে কি হবে বলেন তো? বাকিতে পণ্য ক্রয়। তাহলে পণ্য ক্রয় করলে আমরা তাকে কি বলবো? মজুত পণ্য বলবো না? আমরা কি বলবো? অবিরততে মজুত পণ্য বলবো, অর্থাৎ সম্পদ বৃদ্ধি। বাকিতে যেহেতু কিনছি দায় বৃদ্ধি, তাহলে সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি আছে এই যে অপশন এতে, সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। তাহলে পার্থক্যটা কি ভাইয়া বুঝতে পেরেছেন? কালীন আর অবিরত, কালীন আর অবিরতর পার্থক্যটা কি ভাইয়া বুঝতে পেরেছেন? বলেন। হ্যাঁ, অবিরততে অ্যান্সার এ হবে। প্রথমে আমরা চিন্তা করব অবশ্যই কালীনে। প্রথমে আমরা উত্তর করার ট্রাই করব কিসে ভাইয়া? কালীনে। যদি কালীন আমাদের ফেল হয় তখন আমাদের উত্তর করতে হবে কিসে? তখন আমাদের উত্তর খুঁজতে হবে অবিরততে। কোন ক্ষেত্রে? যখন আমরা পণ্য ক্রয় করব সেই ক্ষেত্রে, ঠিক আছে? পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, কালান্তিক মজুদ এগুলো আমি পরে পড়াবো, ঠিক আছে? এটা নিয়ে ডিটেল পড়াইতে হবে। হ্যাঁ, দেখেন কি বলেছে, একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়। মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হয় মানে মালিকানা সত্ত্ব কখন পরিবর্তন হবে সেটা জানতে চাচ্ছে। যখন কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করে, বোনাস শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব একবার বাড়বে, মালিকানা সত্ত্ব একবার কমবে। তো এতে করে কি মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হলো? মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকে। যখন কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে, ভাইয়া রাইট শেয়ার ইস্যু করলে কি হয় জানেন? সম্পদ বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে। তো দেখেন তো মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়েছে কিনা? ইয়েস, খ নাম্বার হবে উত্তর। এখন আমি রাইট শেয়ার কি জিনিস বোঝাবো, দাঁড়ান। যখন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে, কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে তখন কি হয়? লভ্যাংশ ঘোষণা করলে মালিকানা সত্ত্ব কমে যায়, দায় বেড়ে যায়। জানতে চেয়েছে মোট মালিকানা সত্ত্বের কখন কি হয়? পরিবর্তন হয়, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও কি হচ্ছে? মালিকানা সত্ত্বের পরিবর্তন হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এটা উত্তর হতে পারে। যখন কোম্পানি মুনাফা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করে, কোম্পানি যখন মুনাফা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করবে তখন মুনাফা নামক মালিকানা সত্ত্ব কমে যাবে। আর ব্যবসায় যখন সেটা বিনিয়োগ করবে, ব্যবসায় মূলধন কি হয়ে যাবে? বেড়ে যাবে। দ্যাট মিনস দেখেন তো ভাইয়া, একবার বাড়ছে একবার কমছে, তার মানে অ্যাকচুয়ালি মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা উত্তর হবে না। তারপরে বলেছে যখন কোম্পানি তার লাভের একটি অংশ রিজার্ভ ফান্ডে জমা রাখে। রিজার্ভ ফান্ড মানে কি জানেন? রিজার্ভ ফান্ড মানে হচ্ছে সঞ্চিতিতে জমা রাখে। তো আমরা কি জানি? আমাদের লাভটা যখন সঞ্চিতিতে জমা রাখবো লাভ কমে যাবে, লাভ কমে যাবে মানে মালিকানা সত্ত্ব কমে যাবে। আবার এটা যদি রিজার্ভ ফান্ডে জমা রাখি, রিজার্ভ ফান্ড হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। একবার মালিকানা সত্ত্ব বাড়ছে, একবার মালিকানা সত্ত্ব কমছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর হচ্ছে দুইটা, খ আর গ নম্বর। রাইট ভাইয়া? এখানে উত্তর কয়টা হচ্ছে বলেন তো?
উত্তর হচ্ছে দুইটা, একটা হচ্ছে খ আর একটা হচ্ছে গ। তাহলে আমরা উত্তর করব কোনটা? এমন কেসে দেখেন কোনো উত্তরকে বাদ দেওয়া যাবে না, যে কোনো একটা যদি আমরা উত্তর করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে, বুঝছেন? এমন কেসে আমাদের উত্তর যে কোনো একটা করলেই হবে যদি দেখি আমাদের দুইটা উত্তর আসছে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর এই ক্ষেত্রে দেখেন খ আর গ দুইটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখন দেখেন ভাইয়া, এই যে রাইট শেয়ারটা কি ভাইয়া? সাধারণ শেয়ার আর রাইট শেয়ারের মধ্যে কোনো পার্থক্য আলাদা হইল। দেখেন, সাধারণ শেয়ারটা আপনি দুনিয়ার সবার কাছে বিক্রি করতে পারবেন, ঠিক আছে, দুনিয়ার সকলের কাছে বিক্রি করতে পারবেন, বিক্রয় করা যায়, হ্যাঁ। আর রাইট শেয়ারটা কি জানেন ভাইয়া? আর রাইট শেয়ারটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট দুইটাই, যে কোনো একটা উত্তর করা যাবে, এই ক্ষেত্রে কোনো অ্যাপ্রোপ্রিয়েটের কিছু নাই। আর দেখেন, রাইট শেয়ারটা হচ্ছে দুনিয়ার সকলের কাছে শেয়ার বিক্রি না করে আপনি শুধুমাত্র বর্তমানে যারা আপনার শেয়ার হোল্ডার আছে তাদের কাছে বিক্রি করবেন, এটাকে বলছি রাইট শেয়ার। তাহলে রাইট শেয়ার বিক্রি করা হয় কার কাছে? রাইট শেয়ার বিক্রি করা হয় বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে। আর সাধারণ শেয়ার বিক্রি করা হয় কার কাছে? সাধারণ শেয়ার আপনি চাইলে যে কারো কাছে বিক্রি করতে পারেন। ওকে ভাইয়া, তাহলে রাইট শেয়ার আর সাধারণ শেয়ার যেটাই আপনি বিক্রি করেন কি না কেন, সমীকরণের প্রভাব একই হবে। শেয়ার বিক্রি করলে টাকা বেড়ে যাবে আর মালিকানা সত্ত্ব বা মূলধন বেড়ে যাবে, অর্থাৎ সম্পদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন তো। না না, যে কোনো একটা উত্তর করবেন। যদি কোনো প্রশ্নের দুইটা উত্তর দেখেন তাহলে একটা উত্তর করে আসলে আপনি নাম্বার পাবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? নেট প্রবলেম তো এখন আর নাই। নেট প্রবলেম একটু আগে মনে হয় হচ্ছিল, এখন মনে হয় হওয়ার নাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কি আমরা সবাই বুঝছি? বোনাস শেয়ার ইস্যু করলে একবার মালিকানা সত্ত্ব বাড়ে, একবার মালিকানা সত্ত্ব কমে, রাইট? সেজন্য এটা উত্তর হবে না। কি বলেছে? পরিবর্তন হয়। তাই এটার ফলে তো পরিবর্তন অপরিবর্তিত থাকছে, একবার বাড়ে আর একবার কমে মানে অপরিবর্তিত থাকছে। কোম্পানি যখন রাইট শেয়ার ইস্যু করে ভাইয়া, সাধারণ শেয়ার ইস্যু করুক আর রাইট শেয়ার ইস্যু করুক, ঘটনা একই। কি হয়? সম্পদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে, তাই না? তাহলে দেখেন, যেহেতু মালিকানা সত্ত্ব বাড়ছে তার মানে মালিকানা সত্ত্বের পরিবর্তন হচ্ছে, এটা উত্তর। যখন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে ভাইয়া, লভ্যাংশ ঘোষণা করলে আমরা কি দেখেছি? মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, আর লভ্যাংশ ঘোষণা করলে দায় বেড়ে যায়, তাই না? প্রদেয় লভ্যাংশ। ওই যে উদাহরণ দিয়েছিলাম যে তোমাকে আমি বিয়ে করব, কিন্তু যতদিন না বিয়ে করব ততদিন দায়ী হয়ে আছি, তাই না? তো কোম্পানিও বলেছে তোমাকে লভ্যাংশ ঘোষণা করেছে, তোমাকে লভ্যাংশ দিব, তার মানে যতদিন না দিবে দায় বেড়ে যাবে। আর লভ্যাংশটা যেহেতু মুনাফা থেকে ঘোষণা করা হয়, মুনাফাটা কমে যাবে, মুনাফা থেকে টাকাটা কমে যাবে। আর মুনাফা থেকে কমে যাবে মানে কি? ওই কমে গেল, ওই কমে গেল মানে কি? মালিকানা সত্ত্বের পরিবর্তন হলো। যখন কোম্পানি মুনাফা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করে, মুনাফা যখন পুনরায় ব্যবসায় বিনিয়োগ করবে তখন কি মুনাফা কমে যাবে না? মুনাফা কমে গেলে মালিকানা সত্ত্ব কমে যাবে। আর পুনরায় কি করছে? ব্যবসায় বিনিয়োগ করছে, ব্যবসায় বিনিয়োগ করলে আবার কি হবে? মূলধন বেড়ে যাবে। তার মানে দেখেন, মালিকানা সত্ত্ব একবার বাড়ছে একবার কমছে, দ্যাট মিনস অপরিবর্তিত আছে। যখন কোম্পানি তার লাভের একটি অংশ রিজার্ভ ফান্ডে স্থানান্তর করে, লাভটাকে যদি আমি রিজার্ভ ফান্ডে নিয়ে যাই তাহলে লাভ কমা মানে কি? মালিকানা সত্ত্ব কমা। আর রিজার্ভ ফান্ড মানে কি? সঞ্চিতি, সঞ্চিতি বেড়ে যাওয়া। দুইটাই মালিকানা সত্ত্ব, একবার বাড়ছে একবার কমছে, তার মানে অপরিবর্তিত থাকছে। বুঝতে পেরেছেন? বোঝেন। স্টক লভ্যাংশ আর বোনাস শেয়ার একই জিনিস রে ভাই, গত ক্লাসে পড়াইছিলাম। স্টক লভ্যাংশ বোনাস শেয়ার একই জিনিস, গত ক্লাসে পড়াইছিলাম। ঠিক আছে, বাতিলকৃত মানে ওই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হয়েছিল, অনেকগুলো প্রশ্নে ভুল ছিল তো সেই কারণে। আচ্ছা, এবার দেখেন, কঠিন লাগলে বারবার দেখতে হবে এগুলো। একটি লেনদেন মোট সম্পত্তি দায় উভয়ই 10,000 টাকা হ্রাস করে। ভাইয়া বলেন তো, কোনটি দ্বারা সম্পত্তি দায় উভয়ই হ্রাস পাবে? বলেন। সম্পত্তি দায় উভয়ই হ্রাস পাবে, বলেন। এটা আপনাদের বলার কথা, বলেন তো ভাইয়া। সম্পত্তি এবং দায় উভয়ই হ্রাস পাবে কোনটি দ্বারা? কে বলতে পারে দেখি? ডি নাম্বার, একজন উত্তর করছেন ডি নাম্বার। ভাই ডি নাম্বার কোন সেন্সে হয় বলেন তো? পাওনাদার থেকে কি টাকা পাওয়া যায় কখনো? বলেন তো, পাওনাদার থেকে কি টাকা পাওয়া যায়? বলেন আমাকে।
পাওনাদারকে টাকা দিতে হয়। 10,000 টাকার ব্যাংক ঋণ পরিশোধ। ব্যাংক ঋণ কি দিয়ে পরিশোধ হবে? ভালোবাসা দিয়ে না টাকা দিয়ে? অবশ্যই টাকা দিয়ে। দ্যাট মিনস 10,000 টাকার সম্পদ কমে গেল, ব্যাংক ঋণ হচ্ছে দায় হিসাব, 10,000 টাকা দায় কমে গেল। তো এটাই তো জানতে চেয়েছে, মোট সম্পত্তি ও মোট দায় উভয় কি হয়? হ্রাস পায়। দেখেন সম্পত্তিও হ্রাস পেয়েছে, দায়ও হ্রাস পেয়েছে, তাই না ভাইয়া? উত্তর সি না ভাইয়া? উত্তর সি। আর এই লেনদেনটাই তো ভুল। পাওনাদার থেকে টাকা পাওয়া গেল। ভাই পাওনাদার থেকে কি কখনো টাকা পাওয়া যায় বলেন তো? দেনাদার হতে টাকা পাওয়া যায়। আর পাওনাদারকে টাকা কি করতে হয়? পাওনাদারকে টাকা পরিশোধ করতে হয়। পাওনাদারকে টাকা কি করতে হয়? পরিশোধ করতে হয়। ভেবেচিন্তে উত্তর দিতে হবে। দেখেন মালিকানা সত্ত্ব হ্রাসের সঠিক কারণ চিহ্নিত করো। উত্তোলন এবং নগদ কমে যাওয়া। উত্তোলন আর নগদ কমে গেলে কি মালিকানা সত্ত্ব কমে যায়? এমন কোনো কথা আছে? খরচ এবং দায় বেড়ে যাওয়া, উত্তোলন এবং খরচ বেড়ে যাওয়া, রাইট। এই যে আমরা ওই সমান কি মালিকানা সত্ত্ব না? তাহলে ওই সমান মালিকানা সত্ত্ব মানে কি? সি প্লাস আই মাইনাস সি মাইনাস ডি। তাহলে দেখেন এই যে ডি মানে কি? উত্তোলন। ই মানে কি ভাইয়া? ব্যয় বা খরচ। তার মানে কি উত্তোলন এবং খরচ যদি বেড়ে যায় তাহলে মালিকানা সত্ত্ব কি হয়ে যায়? কমে যায়, তাই না ভাইয়া? তাহলে উত্তোলন আর খরচ যদি বেড়ে যায় মালিকানা সত্ত্ব কমে যায়। উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে, ব্যয় বৃদ্ধি পেলেও মালিকানা সত্ত্ব কমে যায়, তাই না ভাইয়া? আচ্ছা, এইচএসসিতে এই প্রশ্নটা আসছিল। ধারে সেবা প্রদান করলে কি হবে? কে বলতে পারে দেখি? ভাইয়া ধারে যদি আপনি সেবা প্রদান করেন তাহলে কি হবে? ধারে যদি সেবা প্রদান করেন আপনার কি হবে? ধারে যদি সেবা প্রদান করেন তাহলে কি হবে বলেন তো? সেবা প্রদান করলে আয় হয়ে যায়, সেবা আয় বৃদ্ধি পায়। সেবা আয় কি হয়? বৃদ্ধি পায়। সেবা আয় বৃদ্ধি পাওয়া মানে কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ওকে। আর যেহেতু ধারে সেবা প্রদান করছেন, টাকাটা পাননি কিন্তু পাবেন, সেজন্য কি হবে বলেন তো? প্রাপ্য হিসাবও বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পদ বাড়বে, তাই না? ঘটনাটা এমন হবে না? বলেন। ঘটনা তো এমন হবে, তাই তো নাকি? নগদের তো প্রশ্নই আসে না, কারণ ধারে আছে। নগদের প্রশ্নই আসে না, ধারে আছে। প্রদেয় বিল তো বাড়বে না। ধারে যদি সেবা প্রদান করি আমি বিল পাই, তাহলে কি এখানে প্রাপ্য হিসাব না দিয়ে এরা দিয়েছে প্রাপ্য বিল। একই কথা, প্রাপ্য বিল প্রাপ্য হিসাব একই জিনিস। প্রাপ্য বিল এবং মালিকের পুঁজি উভয়ই বাড়ে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মালিকের পুঁজি মানে কি? মালিকের পুঁজি মানে হচ্ছে মালিকের মূলধন, বুঝতে পেরেছেন? মালিকের পুঁজি, এই পুঁজি বলতে কাকে বোঝায়? পুঁজি বলতে মূলধনকে বোঝায়। কাকে বোঝায়? মূলধনকে বোঝায়। তো কি বলছে দেখেন তো? প্রাপ্য বিল এবং মালিকের পুঁজি উভয়ই বাড়ে। প্রাপ্য বিল বাড়ছে না, এই যে প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল বাড়ছে। আর সেবা আয় যদি বৃদ্ধি পায় মালিকের পুঁজি বা মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে উত্তর হবে কি? গ নম্বর হবে না উত্তর? উত্তর হবে সি নম্বর। বোঝা গেছে? তাহলে মালিকের পুঁজি মানে মূলধনকে বোঝায়, এটা একটু মনে রাখবেন। মোট সম্পত্তি দায় উভয়ই হ্রাস করে। বলেন তো দেখি এটা কি উত্তর হবে? এটা তো করে আসলাম, একই প্রশ্ন দেখেন একটু চেঞ্জ করে দিয়েছে। রাবিতে এই প্রশ্নটা 18-19-এ দিয়েছে, দেখেন তো এই প্রশ্নটা একটু আগে করে আসলাম না? এই যে 10,000 টাকার ব্যাংক ঋণ পরিশোধ, এই যে পাওনাদারের নিকট হতে 10,000 টাকা নগদ পাওয়া গেল, পাওনাদার থেকে কি টাকা পাওয়া যায় ভাইয়া? বলেন। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এটা, ক নম্বর। দেনাদার প্লাস মালিক মানে? দেনাদার কি মালিক হয় কখনো? কি বলেন? এটা পরে করাবো। বলেন লভ্যাংশ কি করেছে? 5,000 টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হলো। লভ্যাংশ ঘোষণা করলে সমীকরণের প্রভাব কি হবে? কে বলতে পারে দেখি? ভাইয়া লভ্যাংশ যদি ঘোষণা করি সমীকরণের প্রভাব কি হবে? কে বলতে পারে দেখি তো? লভ্যাংশ ঘোষণা করলে সমীকরণের প্রভাব কি হবে? নিশ্চিত অসুস্থ হয়ে যাব আবার ভাবছি। বলেন। লভ্যাংশ ঘোষণা করলে সমীকরণের প্রভাব কি হবে? এ মাইনাস ওই মাইনাস। কি বলেন? আর কি শিখায় আর কি বলেন? বলেন। লভ্যাংশ ঘোষণা করেছি ভাই, লভ্যাংশ ঘোষণা করলে নিট মুনাফা কমে যায়। কি হয়? নিট মুনাফা থেকে যেহেতু লভ্যাংশের টাকাটা নিব, নিট মুনাফা কমে যাচ্ছে, মানে মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। আর লভ্যাংশ আপনি ঘোষণা করেছেন, তার মানে কি দায়ী হয়ে গেলেন না? প্রদেয় লভ্যাংশ, আপনি কি হয়ে গেছেন? দায়ী হয়ে গেছেন। এখনো তো প্রদান করেননি, দ্যাট মিনস দায় বেড়ে যাবে। তাহলে উত্তর কি হবে বলেন তো? মালিকানা সত্ত্ব হ্রাস, দায় বৃদ্ধি। এই যে উত্তর হবে খ নম্বর। উত্তর হবে কয় নম্বর ভাইয়া? খ নম্বর উত্তর হবে। ঠিক আছে, যারা এ মাইনাস ওই মাইনাস বলছেন তারা কি খেয়ে উত্তর করছেন আমার জানা নাই ভাইয়া। হ্যাঁ, পরে দেখি।
অবচয়ের কারণে হ্রাস পাবে কি? অবচয় হচ্ছে একটি কি হিসাব বলেন তো ভাইয়া? অবচয় হচ্ছে একটি ব্যয় হিসাব। তাহলে ব্যয় যদি হয় তাহলে ব্যয়ের জন্য কি দেনা হ্রাস পায়, নগদ টাকা হ্রাস পায়, ব্যাংক উদ্বৃত্ত হ্রাস পায়, মূলধন হ্রাস পায়, মানে কি মালিকানা সত্ত্ব হ্রাস পায় না? ব্যয়ের ফলে কি মালিকানা সত্ত্ব হ্রাস পায় না? দ্যাট মিনস উত্তর কি হবে? মূলধন হ্রাস পাবে, রাইট? ওকে, পরে যাই। জাবেদা কি হবে? জাবেদা গতদিনই শিখাইছি, গত ক্লাস করতে হবে, না করে আসলে বললে হবে। মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কি থাকে বলেন? সম্পদ থেকে বাদ দিব কি? তৃতীয় পক্ষের দাবি। তাহলে বাকি থাকে কি? দ্বিতীয় পক্ষের দাবি বাকি থাকবে না? দ্বিতীয় পক্ষের দাবি মানে কি? মালিকানা সত্ত্ব, বলেন তো। সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি, তৃতীয় পক্ষের দাবি মানে কি? এল। এ থেকে এল বাদ দিলে বাকি থাকে কি? ওই থাকে না? দ্যাট মিনস উত্তর কি হবে? মালিকানা সত্ত্ব। এ তো পারেন এগুলো। বলেন এটা কি হবে? 10,000 টাকা সেবা প্রদান করে 7,000 টাকা পাওয়া গেল। 7,000 টাকা পাইলেন মানে কি? সম্পদ বৃদ্ধি পাইল 7,000 টাকা। অবশিষ্ট অংশ বকেয়া রইল। বকেয়া রইল মানে কি? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, সম্পদ বাড়লো কত টাকা ভাইয়া? 3,000 টাকা। আর কি করেছেন আপনি? সেবা প্রদান করেছেন। সেবা প্রদান করলে কি হয়েছে? আয় হয়েছে। সেবায়, সেবায় মানে কি? মালিকানা সত্ত্ব বাড়লো 10,000 টাকা। তাহলে উত্তর কি হবে বলেন? প্রাপ্য হিসাব বেড়েছে, নগদ টাকা বেড়েছে, দ্যাট মিনস সম্পদ বৃদ্ধি পেয়েছে। কি হয়েছে? সম্পদ বৃদ্ধি পেয়েছে। দুইটাই সম্পদ হিসাব। নগদ 7,000 টাকা পেয়েছেন, ধারে সেবা প্রদান করেছেন, তাহলে প্রাপ্য হিসাবও সম্পদ, নগদও সম্পদ, দ্যাট মিনস সম্পদ বৃদ্ধি। আর সেবা প্রদান করলে কি হয়? সেবা প্রদান করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় বা সেবায় বৃদ্ধি পায়। তাহলে উত্তর কি হবে বলেন? সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এটা উত্তর হবে না ভাইয়া? ডি নাম্বার উত্তর হবে না? ভেরি গুড, ভেরি গুড, ডি নাম্বার উত্তর হবে। ভাইয়া এই স্লাইডের মধ্যে যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো সুন্দর করে আপনি সলভ করবেন, কারণ আপনাদের বইতে যত প্রশ্ন দেওয়া আছে ওগুলো তো সব সলভ করবেনই। এই প্রশ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওগুলোর মধ্যে থেকে, বুঝতে পেরেছেন? এই কারণে এগুলো এখানে দেয়া। আজান দিয়ে দিল, শেষ করব, আর একটু সময় দেন, শেষ করব। উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না। বলেন উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না মানে কি? একদিকের পরিবর্তন না দুই দিকের? বলেন একদিক না দুই দিকের পরিবর্তন? বলেন উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না, একদিকের পরিবর্তন না দুই দিকের পরিবর্তন? বলেন তো দেখি। একদিকের, ভেরি গুড। আচ্ছা, তো একদিকের পরিবর্তন কোনটা শিখাইতে হবে না পারবেন? বলেন উত্তর কি হবে? জাস্ট ডিরেক্ট বলবেন যে উত্তর কি হবে। একদিকের, ভেরি গুড। তাহলে উত্তর কি হবে ভাইয়া? নগদে সম্পত্তি ক্রয়, তাই না? তাহলে নগদে সম্পত্তি ক্রয় করলে সম্পদ হ্রাস পাবে আর সম্পদ বৃদ্ধি পাবে, তাই না? একদিকের পরিবর্তন। আর প্রদেয় বিল পরিশোধ মানে কি? সম্পদ হ্রাস পাবে, দায় হ্রাস পাবে। মালিক কর্তৃক উত্তোলন, ব্যবসায়ের টাকা কমে যাবে, মালিকানা সত্ত্ব কমবে, দুই দিকের। এটা করলে কি হবে? সম্পদ কমবে, সম্পদ বাড়বে। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে কালীনে কি হয়? কালীনে মালিকানা সত্ত্ব কমে যায়, দায় বেড়ে যায়। অবিরততে যদি করি তাহলে সম্পদ বেড়ে যায়, দায় বেড়ে যায়। তাহলে অবিরতটা আমরা নিব, নিলে এটা উত্তর হবে না। বুঝতে পেরেছেন ভাইয়া? এটা উত্তর হবে না। কেন? কারণ আমরা অবিরত নিব। ঠিক আছে, অবিরত পদ্ধতি যদি ফলো করি তাহলে এটা উত্তর হবে না। অবিরত পদ্ধতি ফলো করলে এটা দ্বারা আমরা কয় দিকের পরিবর্তন পাচ্ছি? দুই দিকের পরিবর্তন পাচ্ছি, সেজন্য এটা উত্তর হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা মূলত ছিল সলভ ক্লাস, এবং যতটুকু আমরা পড়েছি এর মধ্যে থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার উপরে। ওকে, এখন সামনের দিনে আপনাদের যে ক্লাসটা হবে, সামনের দিনে ক্লাস সম্ভবত অবচয়ের ক্লাস দেয়া আছে, তাই না? বা অবচয়ের উপরে 2টা ক্লাস হবে, 3টা ক্লাসও হইতে পারে। আল্লাহর ওয়াস্তে অবচয়ের ক্লাসটা কেউ মিস দিন না, হ্যাঁ? সামনের দিন যে ক্লাসটা সম্ভবত, আমি জানি না, কোর্স আউটলাইন দেখতে হবে, সম্ভবত অবচয়ের ক্লাস হওয়ার কথা। আল্লাহর ওয়াস্তে কেউ অবচয়ের ক্লাসগুলো মিস দিন না, ঠিক আছে? আর যে অবস্থা, ইলেকট্রিসিটি নেট টেট মিলার বইলেন না, ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না। পড়াইতে যে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, পড়ানোর আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে।
ক্লাস তো সবসময় নিতে চাই, ক্লাস নেওয়া পছন্দ করি, কিন্তু ক্লাস নিতে যে এত কষ্ট হচ্ছে মানে জাস্ট বোঝাইতে পারবো না। শারীরিক কষ্ট এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মেন্টাল যে কষ্টটা হয়, যে কারেন্ট থাকবে কি না চিন্তা করো, কারেন্ট আছে কি না, কারেন্ট থাকবে কি না, কখন কি হয়, এই যে মানসিক যে চিন্তা, মেন্টাল প্রেশার, এটা হচ্ছে অনেক বেশি ভোগাই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখেন। শুধু পণ্য ক্রয় থাকতো, ভাই শুধু পণ্য ক্রয় থাকলেও তো একই কথা, আমি তো বলেছি পণ্য ক্রয়ের সময় এই কাজটা হবে। হ্যাঁ, শুধু ক্রয় থাকলে তো এমনি হয়ে যাচ্ছে, শুধু যদি ক্রয় বলতো তাহলে কি হয়, শুধু ক্রয় করলে নগদান হিসাব ডেবিট, আর ক্রয় করছি ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্ব, তখন তো দুই দিকের পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন তো এটা আর মাথায় আসতো না, তখন তো এটা অটোমেটিক্যালি বাদ হয়ে যেত, কালিনেই বাদ হয়ে যেত তখন, তাই না? শুধু যদি ক্রয় বলতো তাহলে তো কালিনেই বাদ হয়ে যাইতো এটা, তাই না? তখন তো অবিরততে যাওয়াই লাগতো না। বোঝাতে পেরেছি? বলেন। ওকে, তো ঠিক আছে, আজকে আর কথা বলছি না। হ্যাঁ, আজকে আর মানে দাঁড়াইতেই পাচ্ছি না, আমি খুবই দুঃখিত। এরপরেও চেষ্টা করলাম, জানি না কতটুকু ইফোর্ট দিয়ে ক্লাস নিতে পেরেছি। ভালো থাকেন সবাই। হ্যাঁ, সন্ধ্যা 7টায় ক্লাস আছে, বাংলা ক্লাস, তো বাংলা ক্লাসটা দেখেন সবাই।